back-to-back horror stories. অঙ্কুশের ফোনটা অনেকক্ষণ ধরে বেজেই চলেছে। ঘুম চোখে ফোনটা তুলল অঙ্কুশ। ফোনের ওপাশ থেকে রিক বলল, দুপুরবেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ওর তাড়াতাড়ি, স্কুটি নিয়ে বাড়ির নিচে আসছি। অঙ্কুশ কলকাতাতেই পড়াশোনা করে, গরমের ছুটিতে আবার বাড়ি এসেছে। রিক ওর ছোটবেলার বন্ধু। বন্ধুর ফেরার খুশিতে আজ অঙ্কুশকে নিয়ে বেড়াতে যাবে। অঙ্কুশ তৈরি হয়ে নিচে নামল। ও দেখল রিক এক গাল হাসি নিয়ে স্কুটিতে বসে আছে। রিক বলল, তাড়াতাড়ি উঠে পড়। অঙ্কুশ এগিয়ে গিয়ে স্কুটিতে উঠল। চাবিটা কোথায়? রিক স্কুটিতে স্টার্ট দিয়ে বলল, ডাউহেল, এই রাত হওয়ার আগে ফিরে আসবো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রিক ঝড়ের বেগে স্কুটি চালাচ্ছে। রাস্তা মোটামুটি ফাঁকাই। কাল রাতেই বৃষ্টি হয়েছে। মাটির সোঁদা গন্ধ তখনও নাকে আসছে। আস্তে আস্তে পাইন বনের সারি রাস্তার দুপাশের দিগন্ত ঢেকে দিতে শুরু করেছে। আঁকা বাঁকা রাস্তা ওপরের দিকে উঠে গেছে। রাস্তার পাশের একটা মোমোর দোকানে দাঁড়িয়ে স্টিমড মোমো খেল দুজন। তারপর আবার সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলল। একটা রাস্তা এক জায়গায় এসে দুভাগে ভাগ হয়ে গেছে। রিক বলল, এই বাঁদিকের রাস্তাটায় আগে গেছিস কখনো? অঙ্কুশ মাথা টাথা চুলকে বলল, না রে, মনে পড়ছে না। জানিসই তো আমি বেশিরভাগ সময় কলকাতাতেই থেকেছি, আর ছোটবেলায় ভয়ও লাগতো এই জায়গাটায় এসে। দিদা বলতো ডাউহিলের আঁকে বাঁকে নাকি অনেক ভয় লুকিয়ে থাকে। রিক বলল, তাহলে চ, এই বাঁকটাই নেব। কিছুটা দূর যেতে না যেতেই একটা ঘন কুয়াশা ঘিরে ধরল ওদেরকে। আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধুমাত্র একটা আওয়াজ ওরা শুনতে পেল, একটা গঙের আওয়াজ। অঙ্কুশ বলল, মনে হচ্ছে আশেপাশে কোনো মনাস্ট্রি আছে না? আর একটু এগোতেই কুয়াশা একটু একটু করে সরে যেতে থাকল। রিক স্কুটি থামালো। একটা জায়গায় জঙ্গল কিছুটা কমে এসেছে। ওদের চোখে পড়ল কয়েকটা বাড়ি নিয়ে একটা ছোট্ট গ্রাম। রিক স্কুটি থামিয়ে বলল, কি অদ্ভুত, আমাদের এখানে এত সুন্দর একটা গ্রাম আছে, আগে জানতামই না। অঙ্কুশও অবাক হয়ে তাকিয়ে রইল। তখন বিকেল হয়ে গেছে। সামনে কয়েকটা ছেলে খেলা করছে। পাশে কয়েকজন মহিলা একে অপরের মধ্যে হাসাহাসি করছেন। আর কিছুটা দূরে দেখা যাচ্ছে একটা মনাস্ট্রি। একজন বৃদ্ধ ওদের কাছে এসে বললেন, কি এই গ্রামে নতুন নাকি? ঘুরে ঘুরে দেখুন, ভালো লাগবে। এই বলে হাসতে হাসতে চলে গেলেন। ওরা গ্রামটা ঘুরে দেখল, আরো কিছু গ্রামের লোকজনের সাথে কথা বলল। সবাই খুব হাসি খুশি, যেন এই গোটা গ্রামটা খুবই আনন্দে আছে। তারপর ওরা হাঁটতে হাঁটতে মনাস্ট্রির সামনে এলো। হঠাৎ গঙের শব্দ ছাপিয়ে আরেকটা শব্দ ওদের কানে এলো। একসাথে অনেকজন বৌদ্ধ মঙ্ক শ্লোক বললে যেরকম একটা আওয়াজ হয়, ঠিক সেরকম। ওরা দেখল মনাস্ট্রির মধ্যে কয়েকজন মঙ্ক চ্যান্ট করছেন। একটা লাল আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে, আর খুব মাদকীয় একটা সুর ভেসে বেড়াচ্ছে। রিককে একজন লোক ঠেলা মেরে চলে গেল। রিক রেগে গিয়ে বলল, আরে দেখতে পার না নাকি? সেই লোকটা যেন ওর কথা শুনতেই পেল না। ওরা চারপাশে তাকিয়ে দেখল গ্রামের সব লোক একসাথে এগিয়ে যাচ্ছে মনাস্ট্রির পেছন দিকে। বাচ্চা, মহিলা, বৃদ্ধ সবাই একসাথে যেন পাথরের মতো এগিয়ে যাচ্ছে।
ওরাও দুজন ছুটে মনেস্ট্রির পেছনের দিকটায় গেল। এবার ওরা যা দেখল, সেই দৃশ্য দেখে ওরা থমকে গেল। গ্রামের সব লোকজন পাহাড়ের একটা ধার থেকে নিচে ঝাঁপ দিচ্ছে। ওরা ছুটের সামনে এগিয়ে গিয়ে দেখল সেখানে একটা গভীর খাদ। মানুষগুলো যেন সম্মোহিত হয়ে গেছে। অঙ্কুশ আর রিক পাগলের মতো চেষ্টা করলো ওদের আটকানোর, কিন্তু পারল না। ওরা সবাই হাত পা ছড়িয়ে ঝাঁপ দিচ্ছে খাদে। রিক আর অঙ্কুশ আতঙ্কে জ্ঞান হারালো। অঙ্কুশ যখন চোখ মেলল, দেখল সকাল হয়ে গেছে। ও হাতের ওপর ভর দিয়ে উঠে বসল। কিছুটা দূরে রিক শুয়ে আছে। অঙ্কুশ কিছুই মনে করতে পারল না। চারিদিকে তাকিয়ে বুঝল ডাউহিলের জঙ্গলের মাঝ রাস্তার উপরেই পড়ে আছে ওরা দুজন। আর ওদের সামনে কিছুটা দূরে জঙ্গলের মাঝে জেগে রয়েছে একটা ভাঙা মনেস্ট্রি। আর একটা গঙের মিহি সুর ভেসে আসছে সেখান থেকে। বিকাশ একটা পেনের ঢাকনা ছুঁড়ে সন্দীপের মাথায় মারল। সন্দীপ বিরক্তি ভরা মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, জ্বালাচ্ছিস কেন? কি হয়েছে? বিকাশ মুচকি হেসে বলল, কাল বেরোনোর আছে, মনে আছে তো? তাড়াতাড়ি কাজগুলো শেষ কর, ফ্ল্যাটে ফিরে জামা কাপড় গোছাতে হবে। বিকাশ আর সন্দীপ কলকাতার একটি আইটি কোম্পানিতে চাকরি করে। দুজনে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকে। বিকাশের বাড়ি মেদিনীপুরে, আর সন্দীপের দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রামে। বিকাশ আর সন্দীপ ঠিক করেছে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসবে সন্দীপের বাড়ি থেকে। শনিবার রাতে ব্যাগপত্র নিয়ে এক্সপ্রেস ট্রেনে করে রওনা হবে ওরা। কামরায় ঢুকে ওরা দেখেছিল সেখানে আরো একজন লোক বসে আছে। লোকটির গায়ে একটা চাদর জড়ানো। বিকাশ আর সন্দীপ খানিক অবাকই হলো। বিকাশ ভাবল, এত গরমে কেউ চাদর জড়িয়ে থাকে নাকি? কিন্তু কেউই লোকটাকে ঘাঁটালো না। ট্রেন চলতে শুরু করল। একের পর এক স্টেশন পার হতে থাকল। বেশিরভাগ প্ল্যাটফর্মই ফাঁকা। আকাশে মেঘ করেছিল। পূর্ণিমার চাঁদ ঢাকা পড়েছিল ওই ঘন কালো মেঘের আড়ালে। সন্দীপ আর বিকাশ রাতের খাবার খেয়ে নিল, কিন্তু ওরা লক্ষ্য করল লোকটা কিচ্ছু খেল না। সন্দীপ এবার লোকটাকে জিজ্ঞেস করল, দাদা, আপনার কি শরীরটা খারাপ লাগছে? লোকটা চাদরটা আরো জড়িয়ে নিয়ে তারপর মোলায়েম গলায় বলল, একটু ঠান্ডা লাগছে, ও কিছু না। তা আপনারা কত দূর যাবেন? লোকটির গলা শুনে খুবই ভদ্র মনে হলো। তারপর এ কথা সে কথা থেকে আড্ডা জমে গেল তিনজনের। ওরা জানতে পারল লোকটার নাম সতীশ মিত্র, বয়স 45। কিসের একটা ব্যবসা করেন, একা মানুষ, আত্মীয় স্বজনও কেউ নেই। লোকটি বলল, আপনারা ঝুমগাঁও যাবেন তো? তার আগের স্টপেই আমার বাড়ি। সন্দীপ বলল, ভালোই হলো, দেখা হবে তাহলে, একদিন আমাদের বাড়ি আসবেন। গল্প করতে করতে ওরা বুঝতে পারল না বাইরে কখন বৃষ্টি শুরু হয়েছে। জানলা বন্ধ করে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ল ওরা। বাইরে প্রবল মেঘ ডাকছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বিকাশের।
একটা বাজে গন্ধ তার নাকে আসছে, একটা একটা আঁশটে গন্ধ। বিকাশ উঠে দেখল সন্দীপ ঘুমাচ্ছে, কিন্তু সতীশ মিত্র নেই, শুধু সেই চাদরটা পড়ে আছে। বিকাশ শুনতে পেল তার সিটের নিচ থেকে একটা আওয়াজ আসছে। ঢোক গিলে ঝুঁকে পড়ে সিটের নিচের দিকে দেখল, আর সঙ্গে সঙ্গে ওর দেহ পাথর হয়ে গেল। ও দেখতে পেল অন্ধকারে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। তার বাকি শরীরটা অন্ধকারে ঢাকা। এটি আধ খাওয়া প্রাণীর মৃতদেহ তার হাতে। রক্ত লাগা দাঁত বের করে সে অল্প অল্প হাসছে। বিকাশ চিৎকার করে উঠে বসল। দেখল সে নিজের সিটের উপরেই বসে আছে, দরদর করে ঘামছে। পাশে সন্দীপ আর সতীশ মিত্র দাঁড়িয়ে। সন্দীপ বলল, কিরে, চিৎকার করে উঠলি কেন? বাজে কোনো স্বপ্ন টপ্ন দেখলি নাকি? বিকাশ ভাবল, স্বপ্ন দেখলাম, কিন্তু এতটা সত্যিকারের একটা স্বপ্ন? কয়েক ঘন্টা পর নিউ জলপাইগুড়িতে ট্রেন থামল। নিউ জলপাইগুড়িতে নেমে ওরা একটা গাড়িও পেল না। একটা প্রোটেস্ট মার্চের জন্য গাড়ি চলাচল বন্ধ। অনেকটা সময় কেটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ওরা তখনও গাড়ি পায়নি। ওরা যখন স্টেশন লাগোয়া একটা দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছিল, তখনই হঠাৎ একটা কালো রঙের গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির কাঁচ নেমে এলো। ভেতরে বসে আছে সতীশ মিত্র। উনি বললেন, এখানে মাঝে মাঝে এরকম গাড়ি পাওয়া যায় না, এসো, আমার গাড়ি করে তোমাদের ছেড়ে দেবো। সন্দীপ আর বিকাশ কোনো উপায় না দেখে উঠে পড়ল গাড়িতে। ড্রাইভার গাড়ি ছুটিয়ে দিল। আশপাশ থেকে অনেক পাইন বনের সারি চলে যাচ্ছিল। সন্ধে থেকে রাত হয়ে গেল। সতীশ মিত্র এদিকে রাস্তাঘাট নিয়ে অনেক গল্প বললেন, যেমন এই রাস্তায় মাঝে মাঝে হরিণ দেখা যায়। তিনি নাকি একবার একটা বুনো হাতিও দেখেছিলেন। কিন্তু এত কথা বলা সত্ত্বেও সন্দীপ আর বিকাশ বিরক্ত হল না। কিছু একটা আছে সতীশ মিত্রের কণ্ঠে, একটা মোহ কাজ করে। বিকাশ জিজ্ঞেস করল, কিসের জন্য এই গাড়ি চলাচল বন্ধ আপনি জানেন? সতীশ মিত্রর মুখে অন্ধকার নেমে এলো। উনি গম্ভীরভাবে বললেন, রক্তের জন্য। বিকাশ আর সন্দীপ মুখ চাওয়াচাওয়ি করল। সন্দীপ বলল, মানে ঠিক বুঝলাম না। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে রাস্তায় অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে বিগত কয়েকদিনে। শেষে তাদের রক্তশূন্য দেহ পাওয়া গেছে রাস্তার ধার থেকে। পুলিশ তদন্ত করেও কিছু পায়নি। আমি ওই জন্যই চাদর মুড়ি দিয়ে থাকি। বড্ড ভয় করে আমার। একা থাকি, যদি কিছু হয়ে যায়। গাড়িটা চলতে চলতে একটা জায়গায় এসে থামল। সতীশ মিত্র বললেন, এই কি হলো? ড্রাইভার বলল, জানি না সাহেব, দাঁড়ান দেখছি। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল। একটু পরে ফিরে এসে বলল, স্যার, গাড়ি খারাপ হয়ে গেছে, মেকানিক ডাকতে হবে। সতীশ মিত্র রেগে গেলেন, এত রাতে মেকানিক কোত্থেকে পাবে? তারপর সন্দীপের দিকে তাকিয়ে বললেন, আপনারা আজ আমার বাড়িতেই থেকে যান, এই পাশেই আমার বাড়ি। কাল সকালে আমার গাড়ি আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। সন্দীপ আর বিকাশের রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে ওরা দেখতে পেল একটা বাড়ি, না বাড়ি না, মহল বলা চলে। এত বড় বাড়ি এখানে আশা করেনি ওরা। বাড়ির ভেতরটা খুবই সাজানো গোছানো, অনেক পুরনো দিনের আসবাব। বাড়ির মাঝখান থেকে একটা পেঁচানো সিঁড়ি উঠে গেছে ওপরে। সতীশ মিত্র বলল, আপনারা উপরের যে কোনো ঘরে ঢুকে পড়তে পারেন, যান বিশ্রাম করুন। সন্দীপ আর বিকাশ উপরে উঠে একটা ঘরের দরজা খুলল। আলো জ্বালিয়ে দেখল একটা খাট আর তার পাশে একটা আয়না। তারা খাটের ওপর গিয়ে বসল। সন্দীপ বলল, ভাগ্যি সেই লোকটার সাথে দেখা হলো, নাহলে আজ রাতে যে কোথায় থাকতাম। বিকাশ বলল, ঠিকই বলেছিস, কিন্তু বাড়িতে সবাই মনে হয় টেনশন করছে। চাপ নিস না, আমি মেসেজ করে দিয়েছি বাড়িতে। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গিয়ে ভেতরে ঢুকলেন সতীশ মিত্র। মুখে একটা হাসি তার। বললেন, চলো খেতে চলো, অনেক খাটনি গেছে তোমাদের, এসো আমার পেছন পেছন এসো। তার কথায় যেন একটা আদেশ ছিল। সন্দীপ আর বিকাশ উঠে দাঁড়িয়ে চলতে থাকলো তার পেছনে। একটা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন সতীশ মিত্র। উপরে একটা ঝাড়বাতি জ্বলে উঠল। ঘরের মধ্যে একটা বড় টেবিল, তার পাশে অনেকগুলো চেয়ার সাজানো। সন্দীপ আর বিকাশ ভাবল, উনি যদি একাই থাকেন তাহলে এতগুলো চেয়ার কেন? সতীশ মিত্র একটা চেয়ারের সামনে এসে বললেন, এসো এখানে বসো। সন্দীপ আর বিকাশ এগিয়ে গিয়ে বসল চেয়ারে। টেবিলের ওপর একটা প্লেট ঢেকে রাখা। সতীশ মিত্র ঢাকাটা সরিয়ে নিলেন। এবার সন্দীপ আর বিকাশ যা দেখল তাতে তাদের হাড় হিম হয়ে গেল। সেখানে রয়েছে একটি মানুষের কাটা মাথা। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। ওরা তাকালো সতীশ মিত্রর দিকে। তিনি হাওয়ায় দুটো হাত তুলে তালি বাজালেন। আর সঙ্গে সঙ্গে চারিদিক থেকে হাসির আওয়াজ। আর অন্ধকার থেকে বেরিয়ে এলো কয়েকটি লোক। ওদের সবার সামনে দুটো দাঁত বেরিয়ে আছে, তাতে রক্ত লেগে। ওদের চোখ জোড়া গাঢ় লাল। সতীশ মিত্রেরও সামনের দুটো দাঁত বাইরে বেরিয়ে আসছে। চোখের রং আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। সতীশ মিত্র বলে উঠলেন, কি বিকাশ বাবু, মনে আছে কালকের স্বপ্ন? অনেক খাটনি গেল আজ। মানুষ শিকার করা কি সহজ কাজ? বড্ড খিদে পেয়েছে, রক্ত খাবো আমি, রক্ত। এই রক্তের থেকে সুস্বাদু আর কিছু কি হয়? বাপি মণ্ডল ছেলে খারাপ নয়, একটু একটু নেশা ভাঙ করে। তাছাড়া বয়সটাও বেশি নয়, গত মাসে সবে 23 পড়েছে। ছাপাখানায় চাকরি করে, খুব বেশি রোজগার হয় না,
তবে 3 জনের সংসার টানতে পারবে। রিঙ্কির তো এর বেশি কিছু চাওয়া নেই, তবু তার বাড়ির লোক কিছুতেই বিয়েতে মত দিল না। বাপির প্রেমিকা হলো রিঙ্কি। গায়ের রং ফর্সা না হলেও এই 19 বছরেই যৌবন ওর শরীরে জাঁকিয়ে বসেছে। ভিড়ের মধ্যে থাকলেও অনায়াসে চোখ টানবে। বাপির চোখও টেনেছিল, বাপিকেও টেনেছিল। অনেক ঝক্কি পেরিয়ে বাপি ফোন নাম্বার জোগাড় করেছিল। কতদিন রোদ বৃষ্টি অবজ্ঞা করে যে রিঙ্কিদের 3 তলা বাড়ির উল্টো দিকে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থেকেছে বাপি, তা শুধু নিজেই জানে। বন্ধুরা অনেকেই সাবধান করেছিল, বিশেষ করে টুবলু বিড়িতে লম্বা টান দিয়ে বলেছিল, এসব বড় লোক মেয়ের চক্করে যাস না, গ্যাঁটের করি খরচা করে ঘোরাবি, এগরোল চিকেন মোমো খাওয়াবি, যেই তাল বুঝবে সরকারি চাকরি দিয়ে কেড়ে পড়বে, আর তুই আঙুল চুষবি। বাপি প্রতিবাদ করেছিল, এ রিঙ্কি অমন মেয়ে না, আমাকে সত্যি ভালোবাসে, ওর মধ্যে কোনো লোভ নেই। খিলখিল করে হেসে উঠেছিল টুবলু। ওর মধ্যে লোভ না থাক, ঘরে বুদ্ধি তো আছে নাকি? ওদের গাড়ি আছে, বাড়ি আছে, তোর কি আছে? শুধু মা। হ্যাঁ, মেরে পাস মা হ্যাঁ, আমার শশী কাপুর রে। বাপি রেগে মেগে উঠে গিয়েছিল। সব বিষয় আর কি ভাল লাগে না টুবলু, তুই দেখে নিস, রিঙ্কি তোর পাড়ার মেয়ে হতে পারে, কিন্তু আমি ওকে তোর চেয়ে ঢের বেশি চিনি। আর আজ সত্যি টুবলু দেখবে ভালোবাসার কি মারাত্মক ক্ষমতা। রাজপ্রাসাদ ছেড়ে রাজকন্যা ফুটপাথে নেমে আসবে। বাড়িতে যখন মানলই না শেষমেশ, আজ বাপি আর রিঙ্কি পালিয়ে বিয়ে করবে, আর টুবলুই রিঙ্কিকে স্টেশনে নিয়ে আসবে। বাপি মণ্ডল উলুবেড়িয়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে একটার পর একটা বিড়ি শেষ করছে আর ঘড়ি দেখছে। টুবলুর এতক্ষণে চলে আসার কথা, ফোন করতেও পারছে না। বেকায়দায় ফোন বেজে উঠলে টুবলুর চাপ হয়ে যাবে। অপেক্ষা করা আর টেনশন করা ছাড়া বাপির এখন বিশেষ কিছু করারও নেই। 6টার মেদিনীপুর ফাস্ট লোকালটা এবার চলে আসবে। অনেকক্ষণ সময় হয়ে গেছে। যত সময় এগোচ্ছে চিন্তা আরো বাড়ছে। ঠিক এমন সময় হাঁপাতে হাঁপাতে রিঙ্কি এসে ওর সামনে দাঁড়ায়। চলো, সময় তো হয়ে গেছে। স্টেশন চত্বরের হলদে আলোয় বাপি রিঙ্কির মুখখানা একবার দেখল। রিঙ্কি অবাক হয়ে বলল, কি দেখছো? আগে কখনো দেখোনি আমায়? বাপি সামান্য হেসে বলে, দেখেছি, তবে আজ ঠোঁটের কোণে সাদা মতো কি একটা লেগে আছে, বুঝে নাও। আচ্ছা, টুবলু তোমায় আনতে যায়নি? রিঙ্কি বলল, ওই দেখো ট্রেন ঢুকে গেছে, শোনার সময় তো পালিয়ে যাচ্ছে না, চলো তাড়াতাড়ি। বাপি আর রিঙ্কি দৌড়ে দৌড়ে ট্রেনে উঠল। ওদের ভাগ্য আজ ভীষণই সহায়। জানলার ধারে দুটো সিটও পেয়ে গেল। আরামে বসে বাপি টুবলুকে গালাগাল করতে শুরু করলো। ও কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না, আজও দেরি করেছে। কোন চুলো আজ কে জানে। আচ্ছা, তুমি ব্যাগ আনলে না যে? সুযোগ হয়নি নাকি? দাঁড়াও না, টুবলুর সাথে একবার দেখা হোক। মেরে ওর বাপের নাম যদি না ভুলিয়েছি, ঢেড়ে বয়সে কেউ যদি একটু সিরিয়াস না হয় তবে কি বলবো বলো তো? রিঙ্কি বাপির হাতের ওপর হাত রেখে বলে, বাদ দাও না ওসব, এখন আর রাগারাগি করো না। বাপি নিজের জিভ কাটল। ইস, দেখেছো আমি কেমন গাধা, সেই থেকে গজগজ করে যাচ্ছি। তুমি খেয়েছো কিছু? খাওনি নির্ঘাত? দাঁড়াও, ঝালমুড়ি দেখতে পেলেই ডাকছি। রিঙ্কি জানলার ধারে বসে আছে। বাইরের দিকে তাকিয়ে দূর অন্ধকারে একটা একটা করে আলো জ্বলতে দেখছে। ওদিকে মুখ করেই বলল, খিদে নেই। বাপি ভেবে দেখল সেটাই স্বাভাবিক। সেই কোন দুপুরে ভাত খেয়েছে, কিন্তু চিন্তার চোটে ওরও খিদে পায়নি। মাঝে অবশ্য 2 কাপ চা মেরেছে, তবে তাতে কি আর খিদে মেটে? ছাপাখানায় 4 দিন আসবে না বলেছে। ম্যানেজার খ্যাচ খ্যাচ করছিল, কিন্তু এই ছুটিটা তো লাগতোই। ফিরে আসার পর চাকরি থাকবে কিনা কে জানে। চাকরি না থাকলে আর এক চিন্তা। জমানো টাকা যা ছিল এই 4 দিনেই খরচা হয়ে যাবে।
বড় লোকের মেয়েকে নিয়ে পালাচ্ছে। প্রথম কয়েকদিন তো আর সবজি ভাত খাওয়ালে চলে না, তাছাড়া হোটেলে খরচ আছে। এসব চিন্তা করতে করতেই বাগনান এসে গেল। বাগনান থেকে ভালোই লোক উঠল। একটা লোক এসে বাপির পাশে বসে বাপিকে বলল, আপনি মশাই একটু চেপে বসুন না। বাপি চেয়ে দেখল ও রিঙ্কির দিকে একেবারে ঘেঁষেই বসে আছে। ভাবলো লোকটাকে দু কথা শুনিয়ে দেবে, কিন্তু এই মুডখানা বিগড়াতে ইচ্ছে করল না। ঝামেলা না বাড়িয়ে রিঙ্কির কাঁধে হাত রেখে ওভাবেই বসে থাকলো। পাশের লোকটা এবার খেঁকিয়ে উঠল, আরে মশাই, আপনাকে চেপে বসতে বললুম যে, শুনতে পেলেন না? সেই থেকে ফোন পেয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছেন না? আপনি কালা নাকি? ফোন বাজার কথা শুনে বাপির যেন সঙ্গীত ফিরল। হ্যাঁ ঠিক তো, পকেটে ফোনটা বাজছে বটে, ট্রেনের আওয়াজে শুনতে পাইনি। ফোনটা পকেট থেকে বের করে দেখলো টুবলু। রিসিভ করেই গালাগাল দিতে যাবে, ওপাশ থেকে টুবলু কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে। বাপি নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলল, ফালতু অজুহাত দিস না, নিয়ে দেরি করে এসে এখন সর্বনাশ দেখাচ্ছিস। একটা কাজ যদি তোকে দিয়ে হয়। টুবলু বিন্দু মাত্র প্রতিবাদ না করে বলল, আরে আগে আমার কথাটা তো শুনবি। রিঙ্কির বাড়িতে সব বুঝতে পেরে গেছিল, ওকে ঘরে বন্ধ করে রেখেছিল আজ দুপুর থেকেই। ও বিষ খেয়েছে। বাপি এবার বেদম চটে গেল। ছ্যাবলামো জায়গা বাসনি, রিঙ্কি বিষ খেয়েছে তাহলে? বাকি কথাটুকু আর বাপির মুখ দিয়ে বেরোল না। জানলার দিক থেকে মুখ ফিরিয়ে রিঙ্কি এখন তাকিয়েছে ওর দিকে। রিঙ্কির ঠোঁটের কোণে সাদা দাগটার কিছুই না, গ্যাজলা। রিঙ্কির সারা মুখে যেন অন্ধকার নেমে এসেছে। বাপির মাথাটা যেন হালকা টাল খেয়ে গেল, হৃৎপিণ্ড যেন আরো জোরে জোরে চলছে। গোটা দুনিয়ায় যেন আর কোনো শব্দ নেই। বাপি বুঝতে পারছে ও ক্রমশ বেসামাল হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। ফোনটা কান থেকে নামিয়ে রাখল। বিদ্যুৎ বেগে ট্রেন ছুটে চলেছে একের পর এক গ্রাম পেরিয়ে। প্রচন্ড ভয়ের সঙ্গে বাপির যেন ভীষণ কান্না পাচ্ছে। এক্ষুনি হয়তো দু চোখের বাঁধ ভেঙে জল নেমে আসবে। ছলছল চোখের করুণ দৃষ্টিতে বাপি তাকিয়ে আছে রিঙ্কির দিকে। রিঙ্কিও যেন বড় অসহায়। এত কিছুর পরেও বাপি এই মায়া ছেড়ে পালিয়ে যেতে পারল না। বড় ইচ্ছে করছে দরজার কাছে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেবে, কিন্তু সেই সঙ্গে মায়ের মুখটাও মনে করল। বাপির মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। ট্রেন স্টেশনে থামল, স্টেশন পেরিয়ে গেল। আরো লোক উঠে সেই জানলার ধারে সরে বসার জন্য বাপিকে যাচ্ছে তাই কথা শোনাতে লাগলো। কেউ মাতাল ভাবল, কেউ কেউ আবার পাগল ভেবে ছেড়ে দিতেও বলছিল। বাপি রিঙ্কিকে শেষবারের মতো জড়িয়ে ধরল। রিঙ্কি ওর মুখখানা বাপির কানের কাছে নিয়ে এসে মায়া জড়ানো গলায় বলল, তুমি আমায় আর সঙ্গে নেবে না, তাই না? বাপি জ্ঞান হারালো। ট্রেনের গোটা কামরা দেখল একখানা পাগলাটে লোক আচমকা ধপ করে মেঝে পড়ে গেল, আর উঠল না। সুতপার বড় যা অনিতা গলায় দড়ি দিল যেদিন, সেদিন থেকে সুতপার ধুম জ্বর। জলপট্টি দিলে মাঝে মধ্যে গা গরম কমছে, আবার খানিকক্ষণ পরেই জ্বর আসছে। আর শুধু তো জ্বর নয়, অনবরত সুতপা ভুল বকছে। একসময় আর 4-5 জন গ্রামের লোকের যা সন্দেহ হয়, সুতপার বাড়ির লোকেরও তাই মনে হয়। সুতপাকে ভূতে ধরেছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন উঠল, আর কেউ না, বুঝলে কি না,
সুতপার বড় যা অনিতাই ওর ঘাড়ে চেপেছে। তা যেই ঘাড়ে চেপে থাকুক তাকে নামানো তো দরকার। তাই সুতপার বর গৌতম ছুটল কালু ওঝার কাছে। গ্রামে কালু ওঝার বেশ নামডাক আছে। সে নাকি একেবারে ভূতে পিশাচে এক ঘাটে জল খাওয়ায়। তন্ত্রমন্ত্রে নাকি তার মাপের ওস্তাদ আশেপাশের 5 গাঁয়ে কেউ নেই। এবার লোকজনের সুনাম যেমন থাকে, বদনামও থাকে। অনেক বখাটে ছোড়াই বলে বেড়ায়, কালু ওঝা সবটাই ভড়ং, শুধু বাঁওতাবাজি করে পেট চালায়। তাদের কথায় বিশেষ কেউ পাত্তাও দেয় না। কালু ওঝার মন্ত্রের গুণ প্রায় প্রত্যেকেই কখনো না কখনো নিজের চোখে দেখেছে। পাড়া গাঁয়ে ভূতে ধরা তো লেগেই থাকে। কালু ওঝা তাই একটা ঝোলায় সব দরকারি জিনিস বেঁধেই রাখে। ডাক এলেই ওই ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে। গৌতম কালু ওঝার বাড়ি গিয়ে একেবারে কালু ওঝার পায়ে পড়ে গেল। দুটো পায়ে কপাল ছুঁয়ে বলল, বাবা, আমার বউটাকে বাঁচান, ও যে পোয়াতি, তার উপরে ওকে ভূতে ধরেছে। কালু ওঝা চোখ দুটো বড় বড় করে বলল, জানি জানি, বড় বউয়ের ভূত চেপেছে ওর ঘাড়ে, নিজে তো গলায় দড়ি দিল, এখন ছোট যাকে অতি ছাড়ছে না। ওর অমঙ্গল রে তোদের সামনে, আমি জানতাম তুই আসবি। চ তাড়াতাড়ি চ, নাহলে বড় দেরি হয়ে যাবে, তখন আমার আর কিচ্ছু করার থাকবে না। কালু ওঝা সুতপার ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালালো। বাইরে দাঁড়িয়ে সবাই ক্রমাগত এলোপাথাড়ি ঝ্যাঁটার আর চড়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। আর শোনা যাচ্ছিল কালু ওঝার বাজখাই গলার আওয়াজ, বল বল, তুই কে, কেন এসেছিস? আবার মারধরের আওয়াজ, অদ্ভুত মন্ত্র, তারপর ফের প্রশ্নবান, এরে শালি, ছোট জায়ের ঘাড়ে চেপেছিস কেন, বল। উত্তরে সুতপা শুধু গো গো করছিল। ওর শরীর রুগ্ন, সামান্য কথা বলার ক্ষমতাও নেই। সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধে পর্যন্ত এরকম চলার পর কালু ওঝা থামল। ততক্ষণে সুতপার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা। কালু ওঝা ঘরের বাইরে এসে গৌতমকে বলল, ভূত ছেড়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে, তবে এবার সুস্থ হয়ে যাবে আশা করি। এর বাড়াবাড়ি কিছু হলে আমায় ডেকো। তারপর ঝোলা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলল। কালু ওঝার বাড়ি গাঁয়ের একেবারে শেষ প্রান্তে। খুব বেশি লোকজন সেখানে থাকে না। বড় বড় গাছের জঙ্গলের মাঝখানে সরু একখানা পথ চলে গেছে। সাধারণ মানুষের সে পথে যেতে ভয় করবেই, কিন্তু কালু ওঝার তো ভয় ডর কিছুই নেই। গট গট করে পা চালিয়ে দিব্যি হেঁটে যাচ্ছিল। হঠাৎ কেমন অস্বস্তি হতে লাগলো। কে যেন ওর পিছু পিছু আসছে। দু একবার থেমে গিয়ে ও দেখল পেছনে যে আসছে সেও থেমে গেল। পেছন দিকে তাকাবে না ভেবেছিল, সেই মতোই হেঁটে যাচ্ছিল, কিন্তু শেষে আর পারল না, পিছনে ফিরে তাকালোই একবার। দেখে নিশ্চিন্তই হলো কেউ নেই, কিন্তু সামনে ভিড়তেই পিলে চমকে গেল। কালু ওঝা এত ভয় পেয়ে গেল যে দাঁড়িয়ে থাকতে পারল না, মাটিতে চিত হয়ে পড়ল। শাড়ি পরা একজন একেবারে ওর বুকের উপর উঠে এসেছে। আমতা আমতা করে কালু ওঝা জিজ্ঞেস করলো, কে তুই, কি চাই? খনা গলায় অন্যজন বলল, আজকে তোকে মেরেই ফেলবো কালু। জ্বরে ভোগা মেয়েটাকে তুই ঝাঁটা দিয়ে মেরে আধমরা করে এলি, আবার বলে এলি আমি ওর ঘাড়ে চেপেছি। হ্যাঁ রে, আমি ওর ঘাড়ে চেপেছি, দেখবি ঘাড়ে চাপা কাকে বলে। কালু ওঝা কি করবে বুঝতে পারছিল না। হাত দুটো জড়ো করে বলল,
এই শেষবারের মতো আমাকে ছেড়ে দাও, আর করবো না, কোনোদিন আর ভণ্ডামি করবো না, আর করবো না। ওভাবে পথে শুয়ে কাতরাতে কাতরাতেই কালু ওঝা জ্ঞান হারালো। কালু ওঝা বেঁচে উঠেছিল নাকি শেয়াল কুকুরে টেনে নিয়ে গিয়েছিল কেউ জানে না, কিন্তু তাকে আর কেউ কখনো ও গাঁয়ে দেখেনি। কেউ কেউ বলে সে নাকি আরো কঠিন সাধনা করতে হিমালয়ে গেছে। নিন্দুকেরা আবার বলে কালু ওঝা নাকি ভয়ের চোটে পালিয়ে গেছে। দিবাকর মিত্তির বাগানের গলি দিয়ে একা একা অন্যমনস্কভাবে হেঁটে আসছিল। আচমকা একটা লোক ওর পথ আটকে বলল, আপনাকে একটা সুপরামর্শ দিতে পারি। ফ্ল্যাটখানা হয়তো কম সময়ে পেয়ে যাচ্ছেন, কিন্তু কিনবেন না। দিবাকর প্রথমে একটু চমকে গেলেও নিজেকে সামলে নিল। গলা চড়িয়ে ভদ্রভাবেই বলল, আপনি কে মশাই? খামোখা আমায় সুপরামর্শ দিচ্ছেনই বা কেন? লোকটা যেন শুনতেই পেল না। একই সুরে বলে গেল, আগে থেকে বলে দিচ্ছি, পরে বলতে পারবেন না আপনাকে আগে জানাইনি। দিবাকর ভালো করে লোকটাকে দেখল। খুব একটা লম্বা নয়, গায়ের রং যতটুকু বোঝা যাচ্ছে একটু তামাটে গোছের, ঠোঁটের ওপর গোঁপটা যেন একটু বেশি কালো, বোধহয় সদ্য রং করেছেন। ভদ্রলোক একা নয়, সঙ্গে পরিবার আছে। আটপৌরে শাড়ি পরা মধ্যবয়স্কা, সম্ভবত ভদ্রলোকের স্ত্রী হবেন। আর একটি চুড়িদার পরিহিত মেয়ে, বয়স ওই 16 কি 17 হবে, তার বেশি নয়। প্রথমে দিবাকর ভেবেছিল লোকটাকে একটু কড়া করে দু কথা শুনিয়ে দেবে, কিন্তু পরিবার দেখে মনে হলো কাজটা ঠিক হবে না। গলার স্বর যতটা সম্ভব নরম করে বুঝিয়ে বলল, দেখুন দাদা, আপনাকে দেখে তো ভদ্রলোক বলে মনে হয়। ফ্ল্যাটটা আমার খুবই দরকার। আপনি কি পার্টির লোক? যদি বলেন পার্টি ফান্ডে আমি না হয় কিছু অনুদান দিয়ে দেব, হবে না? দিবাকর বুদ্ধিমান, বাস্তববাদী। ও এরকম একটা ঝক্কির কথা আগেই ভেবেছিল, তাই কথাবার্তা ভীষণ চুপি চুপি এগোচ্ছিল। আজকাল সব জায়গাতেই গুন্ডা মস্তান ভর্তি। ভদ্র ভাষায় কথা বলার জন্য একদল লোক, ভদ্র ভাষায় কাজ না হলে আবার ভাষা বদলে ছোড়া কিংবা পিস্তলে নেমে আসবে। তাই স্বভাষায় এসব ব্যাপার মিটিয়ে ফেলাই ভালো। এই ফ্ল্যাট ছেড়ে দিলে ওকে হয়তো আরো অনেক কিছু ছেড়ে দিতে হবে এই জীবনে, আর তার মধ্যে অন্যতম হল অনামিকা। গোস্বামী পাড়ায় দিবাকরের নিজের বাড়ি আছে, কিন্তু সে বাড়ির একটা বড় সমস্যা হলো জয়েন্ট ফ্যামিলি। একসময় এই একান্নবর্তী পরিবার নিয়ে দিবাকরের গর্ব ছিল। পুজোয় একাধিক জামা হয়, প্রায়শই উৎসবের মেজাজ থাকে। ছেলেবেলায় এসব ভালো দিকই চোখে পড়ত, কিন্তু এখন বুঝতে পারে সংসারে বেশি লোক থাকার জ্বালা কোথায়। যত বেশি লোক, তাদের তত বেশি মতামত, এবং সেই মতামত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ধান্দা। তা যেই হোক, সব বিষয়ে নাক না গলালে তাদের পেটের ভাতই হজম হবে না। ব্যক্তিগত জীবন বলতে কারো কিচ্ছু নেই। তবে সেখানে অনামিকা মানিয়েও নিত যদি না ওর নাচ শেখার এবং শেখানোর লম্বা ক্যারিয়ার থাকত। দিবাকর নিজের জেদের বশে অনামিকার জীবন দুর্বিষহ করতে চায় না, আবার অনামিকাকে ছাড়তেও চায় না। দুজনেরই বয়স বাড়ছে, বাড়ির লোক বিয়ের জন্য অল্প বিস্তর চাপও দিচ্ছে। এই সময় একটা ফ্ল্যাট না কিনে যদি বিয়ে করে, তাহলে একেবারে হঠকারিতা ছাড়া আর কিচ্ছু হবে না। এতদিন তো থাকলো মা বাবার কাছে, এবার নিজের সংসার বুঝে নিতে হবে। প্রয়োজন তো আছে, কিন্তু এই ফ্ল্যাট খোঁজাও কি সহজ ব্যাপার?
যাদের অনেক আছে তারা ঢিল ছুঁড়ে পছন্দসই ফ্ল্যাট পেয়ে যায়, কিন্তু যাদের পকেটের অবস্থা তথৈবচ তাদের রীতিমতো গরু খোঁজা খুঁজতে হয়। আর দিবাকরও অনেক খুঁজে এই ফ্ল্যাটটা পেয়েছে। নিজে সিভিলের ছাত্র ছিল, খতিয়ে দেখেও নিয়েছে প্ল্যান ইত্যাদি ঠিক আছে কিনা। তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। পজিশন আহামরি কিছু নয়, বড় ধরনের 4 চাকা ঢোকার চান্স নেই। সেজন্যই বোধহয় খদ্দের পায়নি, কম সময়ে ছেড়ে দিচ্ছে। এমন সুযোগ হারালে আবার কবে পকেটের নাগালে ফ্ল্যাট পাবে ঠিক নেই। বিয়ের যে ফুলের কুঁড়ি ধরেছে তা একবার ঝরে গেলে কি আর ফুটবে? তাই লোকটার দিকে সরাসরি ঘুষের, তোলার কিংবা ভদ্র ভাষায় অনুদানের প্রস্তাব ছুড়ে দিল। লোকটা হে হে করে বিচ্ছিরি হাসল। না না, আমি পার্টির মাতব্বর নয়, আমার মনে হলো আপনার অসুবিধা হবে ওখানে থাকতে, তাই বললুম। যাকে আপনি যখন বলছেন আপনার আর উপায় নেই, তাহলে থাকুন। দিবাকর আর কথা বাড়ালো না। অনামিকাকে ফোন করে বলল, আজ এক আচ্ছা পাগলের পাল্লায় পড়েছিলাম জানো। যাকে ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে গেছে, ফার্স্ট ফ্লোর। এবার তুমি বলো লক্ষ্মীর গৃহপ্রবেশ কবে হবে? ওদিক থেকে অনামিকা বলল, পার্মানেন্টলি যাওয়ার জন্য তো পাঁজি দেখতে হবে, টেম্পোরারি চাইলে যে কোনো দিন। দিবাকর ইঙ্গিত টের পেল, প্রস্তাব মন্দ নয়। দিবাকর আস্তে আস্তে আসবাব কিনে ঘর সাজাচ্ছে, তবুও এখনো পুরোপুরি সেজে উঠতে ঢের দেরি আছে। ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার পর একদিন বিকেল নাগাদ দুজনে মিলে নতুন ফ্ল্যাটে এলো। নতুন ফ্ল্যাটে ঢুকে অনামিকার সেজে কি আনন্দ, জড়িয়ে ধরল দিবাকরকে। ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের বাড়ি ঘর চলাফেরা দেখছিল। হঠাৎ অনামিকার মনে হলো এখানে ওরা ছাড়াও অন্য কেউ আছে। ফ্ল্যাটে 5 ইঞ্চির দেওয়াল, হতেই পারে পাশের ফ্ল্যাটে কোনো পরিবার খুব আমোদ উল্লাস করছে। কিন্তু দিবাকর ওকে বলেছিল যে অ্যাপার্টমেন্টের বাকি ফ্ল্যাটগুলো ফাঁকা। ও দিবাকরকে ডাকতে দিবাকর বলল, তুমিও শুনতে পাচ্ছ না? মনে হচ্ছে যেন আমাদের ভেতরের ঘর থেকে আসছে। চলো তো গিয়ে দেখি। ভেতরের ঘরে উঁকি মেরে অনামিকা তাজ্জব, তার চেয়েও বেশি চমকে গেছে দিবাকর। সেই খ্যাপা লোকটা তার পরিবার নিয়ে ঘরের ভেতর হাসি ঠাট্টা করছে, আড্ডা মারছে। দিবাকরকে দেখা মাত্র বলল, আরে আসুন 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 আসুন, অসুবিধা করে ফেললাম নাকি? সরি সরি সরি, ভেরি সরি, আমরাও তো এখানে থাকি। অল্প একটু একটু অসুবিধা সয়ে নিতে হবে, একটু অসুবিধা হবে মানিয়ে নিতে হবে, বলেছিলাম আগেই। দিবাকর অনামিকা দুজনেই কাঁপছে, প্রবল অস্বস্তি জাঁকিয়ে ধরছে শরীর। জড়িয়ে যাওয়া গলায় দিবাকর আমতা আমতা করে জিজ্ঞেস করল, আপনারা এখানে থাকেন মানে? লোকটা দিবাকরের কেনা সোফায় আরামে বসে নির্বিকার ভাবে উত্তর দিল, যা বাবা, এটা তো আমাদেরই জায়গা, আমাদের দোতলা বাড়ি ছিল। প্রমোটারের সে কি জবরদস্তি, তোমায় আর কি বলবো। শেষমেশ কি করবে ভেবে না পেয়ে আমাদের পুরো পরিবারকে গায়েব করে দিল। তুমি তো জানো এসব খুনের কোনো কেস হয় না, মামলা হয় না, কেউ শাস্তিও পায় না। সে না পাক, কিন্তু আমরা যাবো কোথায় বলো? এখানেই থাকি, নিজের বাড়ি ছেড়ে যাওয়া যায় নাকি? আগে অনেকেই এখানে থাকতে এসেছে, প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়েছে। তবে তোমার কথা আলাদা, বুঝলে? তুমি করেই বলছি, হ্যাঁ, বয়সে ছোটই হবে। যাকে তুমি একটা নতুন জীবন শুরু করছো, আমরা তোমায় কিচ্ছু বলবো না। কি হলো? আরে দিবাকর, দিবাকর, ওকে ধরো ধরো, অজ্ঞান হয়ে যাচ্ছে, ধরো। আরে কি মুশকিল, ওই দেখো। অনামিকা জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল। দিবাকর সেদিকে খেয়ালও করেনি। ভদ্রলোকের কথায় সম্বিত ফিরল, দুহাতে আঁকড়ে ধরল অনামিকাকে, সোফায় বসালো, অনামিকার মুখে চোখে জল দিল।
পুরো ব্যাপারটাই যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। এখন সেই লোকটা আর তার পরিবার নেই। একটা অন্ধকার ঘরে শুধু ওরা দুজন। জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। সেই আলোয় আরো যেন রহস্যময় দেখাচ্ছে সবকিছু। দিবাকর জানে না ও এরপর কি করবে। এখন কি করবে ও তাও জানে না। ফ্যাল ফ্যাল করে জানলার দিকে চেয়ে আছে আর অনামিকার মাথায় হাত বোলাচ্ছে। কিন্তু এরপর ওরা যাবে কোথায়? মাঝের গাঁয়ে এই নিয়ে 7 নম্বর বারের জন্য শহর থেকে লোক আনা হলো। তেমন কিছু শক্ত কাজও না, একখানা মৃতপ্রায় নদী, তার সামান্য স্রোত নিয়ে বইছে। শীতে গ্রীষ্মে পুরো নদীটা একেবারে খাঁ খাঁ করে, এক ফোঁটা জল পর্যন্ত থাকে না। লোকজন দিব্যি হেঁটে হেঁটে পার হয়ে যায়। কিন্তু বর্ষায় আবার সেই নদী বইতে শুরু করে। সেই যৌবন তার বেশি দিন স্থায়ী হয় না বটে, কিন্তু তাতেই গ্রামবাসীদের যথেষ্ট হয়রানি হয়। আর তার কারণও আছে। নদী পারাপারের জন্য কেবলমাত্র একটাই নড়বড়ে বাঁশের সাঁকো। প্রতি বছর যতই মেরামত হোক, জলে ভিজে পোকায় ধরে একেবারে যাতা কাণ্ড হয়ে যায়। ঘুরপথে অনেকখানি হাঁটতে হবে, তাই ঝড় বাদলার দিনে গ্রামবাসীরা বাধ্য হয়েই সে বাঁশের সাঁকো পার হয়। ফি বছর কোনো না কোনো মাতাল নদীতে পড়ে মারা যায়, কারো না কারো বাচ্চা ছেলে ভেসে যায়। একেবারে কেলেঙ্কারি অবস্থা হয়। কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার, অনেকবার চেষ্টা করেও ঢালাই সাঁকো তৈরি করা যায়নি। নেতা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটের পরে মিস্ত্রিও ডেকে এনেছেন, আর প্রতিবারই সেসব মিস্ত্রিরা কাউকে কিছু না বলে হঠাৎ একদিন গায়েব হয়ে গেছে। খোঁজাখুঁজি করে তাদের যখনই ধরা হয়েছে, কেউই কোনো অসুবিধের কথা অবধি বলেনি। শুধু হাত দুটোকে কপালে ঠেকিয়ে বলেছে, রক্ষে করো, রক্ষে করো, যত খুশি টাকা দাও, আমরা আর ও গ্রামে যাচ্ছি না। বাধ্য হয়ে অন্য মিস্ত্রি ডেকে আনতে হয়েছে, তারাও শেষমেশ টেকেনি। মাঝে অনেক দিন এই পাকা সাঁকো তৈরির চিন্তা নেতার মাথা থেকে বেরিয়েও গেছিল, কিন্তু এবার হয়েছে অন্য সমস্যা। আবার ভোট এগিয়ে আসছে, পুরনো প্রতিশ্রুতির মধ্যে এই একটা অন্ততপক্ষে পূরণ করতেই হবে। তাই আবার মিস্ত্রি ডেকে আনা হলো, এবং মিস্ত্রি খোঁজার ক্ষেত্রে নেওয়া হলো বাড়তি সতর্কতা। শহর থেকে খুঁজে খুঁজে বার করা হলো সাহসী মিস্ত্রিদের, কারণ পুরো ব্যাপারটায় যে ভূত বাবাজির বা তেমন কারো প্রচ্ছন্ন ভূমিকা আছে তা বোঝাই যাচ্ছিল। কিন্তু যেদিন মিস্ত্রি এলো, সেদিন দুপুরে তাদের সঙ্গেই গ্রামে এলো এক সাধু গোছের লোক। তার পরিচয় কেউই জানে না, আগে কখনো দেখেওনি। গায়ে গেরুয়া বসন, মাথায় জটা, বুক অবধি দাড়ি, হাতে একখানা অদ্ভুত আকারের লাঠি আর পিঠে ঝোলা। একেবারে নেতার বাড়ির দরজায় এসে হানা দিল। সে নাকি নেতার সঙ্গে দেখা করবে। নেতার সাগরেদরা প্রথমে তাকে খুব চমকাচ্ছিল। শেষমেশ সাধু বলল, ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। ঢালাই সাঁকো যদি করতেই চায় তোদের নেতা, আজ সন্ধ্যেই বাঁশের সাঁকোর ধারে আসতে বলিস, অবশ্যই আসতে বলিস, না হলে কিন্তু খুব বিপদ, মনে থাকে যেন। নেতা আর কোথায় যায়? সাগরেদদের খুব গাল দিয়ে সন্ধে নাগাদ গেল সে সাঁকোর কাছে। আশেপাশে কেউ নেই। দূরে একটা তাঁবু খাটিয়ে মিস্ত্রিরা রান্না বসিয়েছে, আর সাঁকোর কাছে গাঢ় অন্ধকারে ছায়ার মতো ওই সাধু বসে আছেন। নেতা গিয়ে হাত জোড় করে বলল, বাবা, আমার ডেকেছিলেন? তারপর চোখ খুলে দেখল সাধু একা নয়, সমস্ত বাঁশবাগান জুড়ে মেঘের মতো অশরীরী। অদ্ভুত তাদের গোঙানি।
কেউ হাসছে, কেউ কাঁদছে। সাধু সেই অপ্রার্থিব কোলাহল ভেদ করে বলল, তুই সাঁকো বানাচ্ছিস, এরপর আলো জ্বালাবি। তুই কি জানিস না এখানে বছরের পর বছর ধরে কারা থাকে? নেতার মুখ থেকে কোনো কথা সরল না। অন্ধকারের মধ্যে শুধু ঘাড় নাড়ল। সাধু ফের বললেন, এখানে ডালাই সাঁকো হবে না। এখান থেকে আরো 1 মাইল কি 2 মাইল দূরে যা, ওখানে গিয়ে কর তোর সাঁকো। সব কি তোদের ইচ্ছে মতো সুবিধা মতো হবে? নেতা দেখতে পেল তার আশপাশ যেন ক্রমশ ধোঁয়ায় ভরে যাচ্ছে। ওর চোখে কি প্রচন্ড জ্বালা করতে শুরু করলো, আর মনে হলো জীবনের মতো ঘুম যেন নেমে আসছে এক্ষুনি। তারপর গোটা রাতটায় নেতা ফেরেনি, কেউ তাকে খুঁজতে যাওয়ার সাহসও করেনি। ভোর রাতে অবশ্য সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে আসে। 2 মাইল দূরে সাঁকো তৈরির বায়না দেওয়া হয় মিস্ত্রিদের। ঢালাই সাঁকো তৈরিও হয়। ওই নেতায় ভোটে আবার ক্ষমতায় ফিরে আসে, কিন্তু সেই আবক্ষ দাড়িওয়ালা জটাধারী সাধুটাকে আর কেউ কোনোদিন কখনো দেখতে পায়নি। নেশাভাং করার জন্য একটু ফাঁকা জায়গায় লোকজন খোঁজে। কৌশিক, পিন্টু আর সোমনাথ এতদিন গাঙ্গুলি বাগানের প্রাইমারি স্কুলটার ভেতর ঢুকে নেশাভাং করত, কিন্তু ইদানিং সেখানে গেলে বড় সমস্যা হয়। সরকার থেকে সিসিটিভি লাগিয়েছে, 2 বার স্কুলের দারোয়ান ওদের সাবধানও করেছে। বলেছে এরপর দেখলে ফুটেজ নিয়ে সোজা থানায় যাবে। বেকার ঝঞ্ঝাটে জড়াতে কেউই রাজি নয়। তাই বাধ্য হয়ে ওরা একটা নতুন ঠেক খুঁজছিল, যেখানে লোকজনের যাতায়াত কম হবে, আবার কাছে পিঠেও হবে। পিন্টুই প্রথম বুদ্ধিটা দিল। অনেকক্ষণ ভেবেচিন্তে বলল, ভাই, তেমাথার পাশের কবরখানায় বসলে কেমন হয়? কৌশিক তো শুনেই আপত্তি করল, মানে ইয়ার কি হচ্ছে নাকি, ওইসব জায়গায় কেউ বসে? কিন্তু ওর আপত্তি ধোপে টিকল না। সোমনাথ বলল, বসে না মানে? আলবাত বসে। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে কবরের ওপর বসে লোকে প্রেম করে রে, চুমু খায়, কবিতা লেখে, জয়েন্ট বানায়। কৌশিকের এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না। সোমনাথ কলকাতার কলেজে যায়, ও জানে বলেই নিশ্চয়ই বলছে। আর এসব কথা কেউ খামোখা বানিয়ে তো বলবে না। শেষমেশ তাই ঠিক হলো। নেশার যাবতীয় সরঞ্জাম নিয়ে 3 মক্কেল গিয়ে বসল কবরখানার এক চাতালে। নির্ঘাত কোনো বড় লোকের কবর, দেখলেই বোঝা যায়। সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। সোমনাথ হাসতে হাসতে বলল, মানুষ অদ্ভুত প্রাণী, মরার পরেও নিজেদের বাকিদের থেকে ঠিক আলাদা করে নেয়। এই দেখ, এটা কার কবর জানি না, কিন্তু তার যে ট্যাঁকের জোর ছিল দেখলেই বুঝতে পারবি। কৌশিক ভীতু গোছের। ও বলল, থাক না ভাই এসব, আমরা যা করতে এসেছি সেটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চল। পিন্টু এবার রেগে গেল। কৌশিককে এক ধাক্কা দিয়ে বলল, ন্যাকার মতো করিস না তো, তোর চাপটা কি? ভূতে এসে কি তোর থেকে কাউন্টার চাইবে নাকি? তারপর হা হা করে বিচ্ছিরিভাবে হেসে উঠল। প্লাস্টিকের গ্লাসে মদ ঢালা হচ্ছিল। কাগজের ঠোঙা থেকে 3 জনেই অল্প অল্প চানাচুর আর বাদাম ভাজা নিয়ে দিব্যি মদ খাচ্ছিল। সোমনাথ এবার একটা সিগারেট ধরালো। এতক্ষণ অবধি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সিগারেটের জ্বলন্ত বাটটা ও কবরের চাতালের ওপর ঘষে দিতেই কৌশিক উঠে দাঁড়ালো। পিন্টু ঠাট্টা করে বলল, কি ভাই, এটুকুতেই চড়ে গেল নাকি? কৌশিক হাসল না, রেগেও গেল না। ভীষণ গম্ভীরভাবে বলল, তোরা থাক, খা, আমি আজ আসি, আমার ব্যাপারটা ভাল লাগছে না। তারপর 2 দিন কৌশিক আর কারোর খোঁজ খবর নেয়নি। পিন্টুই ওকে ফোন করে একদিন বলল, এ ভাই, সোমনাথের খুব জ্বর পরশু থেকে, চ একবার ওর বাড়ি যাই। কৌশিক সোমনাথের ওপরই চটেছিল।
কিন্তু জ্বর শুনে আর মনে রাগ পুষে রাখল না। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। গিয়ে দেখে সোমনাথের অবস্থা সত্যিই করুণ। দুদিনের জ্বরেই একেবারে ভেঙে পড়েছে। পিন্টু চুপচাপ ছিল। কৌশিকই জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই, হঠাৎ এরকম জ্বর এলো? সোমনাথের কথা বলার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তবু ভাঙা ভাঙা গলায় যা বলল তা শুনে কৌশিক পিন্টু দুজনেরই চক্ষু চড়ক গাছ। সোমনাথ বলল, ওদিন রাতে জানিস তো, নিজের ঘরের মধ্যে কেমন কেমন একটা লাগছিল, অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল আরো কেউ একজন আছে। আস্তে আস্তে রাত যত বাড়ছিল অস্বস্তিটাও বাড়ছিল। অপূর্ব মায়াবী ফুলের গন্ধ আসছিল একবার, আর খানিকক্ষণ পরেই পোড়া পোড়া একটা পোড়া পোড়া গন্ধ আসছিল। আপনা থেকেই জিজ্ঞেস করে ফেলেছিলাম, কে ওখানে কে? সাদা শাড়িতে অনেক ফুলের কাজ, গায়ের রং ফর্সা, অপূর্ব সুন্দর গড়ন, কিন্তু শরীরের অর্ধেকটা কালো। মুখটাও আমাকে বারংবার একটাই প্রশ্ন করছিল, তুই জানিস পুড়ে গেলে কেমন লাগে? হ্যাঁ, তুই জানিস? এটুকু বলার পর সোমনাথ থামল। ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। তবুও কৌশিক জিজ্ঞেস করল, তারপর? সোমনাথ আবার বলতে শুরু করল, তারপর আমার কেন জানি না খুব ইচ্ছে করছিল সেই লাইটারটা জ্বালিয়ে বুড়ো আঙুলটা আগুনের ওপর ধরার। কিছুক্ষণ রাখতে চিৎকার করে উঠলাম, লাগছে খুব লাগছে। সেই নারী মূর্তিটা আমায় বলল, তাহলে আমার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছিলি কেন? হ্যাঁ, আমি তো পুড়েই মরেছি, আরো পোড়াবি আমায়, বল। আমি হাত জোড় করে বললাম, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, বলো কি করলে ক্ষমা করে দেবে? পিন্টু জিজ্ঞেস করল, কিছু বলেছিল? সোমনাথ উত্তরে বলল, হ্যাঁ, ওই কবরের চাতালে যেখানে সিগারেটের দাগ লেগে আছে, মাটি লেপে আসতে বলেছে। ভাই, আমি তো পারবো না, তোরা আমাকে বাঁচা ভাই, বাঁচা। বেশ খানিকক্ষণ সোমনাথের কাছে দুজন বসেছিল, কিন্তু কেউই কোনো কথা বলেনি। আর সোমনাথের ডান হাতের বুড়ো আঙুলে ভালো রকমের একটা ফোস্কা পড়েছে, দাগ হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে কৌশিক আর পিন্টু একে অপরের দিকে তাকালো। তারপর সোজা গেল সেই কবরখানায়। দু তিন জায়গায় সিগারেটের দাগ ছিল, সেখানে মাটি লেপে দিয়েছিল ওরা। এই ঘটনা সত্যিই নাকি মনের ভুল কেউই শেষমেশ জানে না। কিন্তু তার পরদিনই সোমনাথ একেবারে সুস্থ হয়ে গেছিল। এমনকি সে রাতের কথা নাকি ওর কিচ্ছু মনেও ছিল না। Mirchi Plus presents
হিম হরা। বাবলু ছিল পাগলের মতো বিশ্বকর্মা ঠাকুরের ভক্ত। তার গলায় বিশ্বকর্মার লকেট, পয়সার ব্যাগে বিশ্বকর্মার ছবি, ভক্তির নমুনা হিসেবে আরও না জানি কত কি। ঢাকুরিয়ার লোকজনকে বিশ্বকর্মা পুজো নিয়ে কোনোদিন ভাবতেই হয় না, কারণ বাবলু প্রতি বছর প্রায় একা হাতেই একটা গোটা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে ফেলে। কারখানায় চণ্ডী একদিন বাবলুকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, এই যে বুড়ো বয়সেও তুমি এভাবে কাজ করে যাচ্ছ, কি করে? তোমার ক্লান্ত লাগে না? বাবলু এর উত্তরে বলেছিল, আমি বিশ্বকর্মার ভক্ত চণ্ডী। ঠাকুরের নাম নিলে কাজ আর আমি করি না, আমার হয়ে ঠাকুর করে দেয়। যে কাজ আমি করছি না তার জন্য আবার ক্লান্তি কিসের? এদিকে চণ্ডী হলো নাস্তিক। অন্য যে কেউ হলে চণ্ডী এক রাউন্ড তর্ক শুরু করত, কিন্তু ও জানে যে বাবলুর সঙ্গে এই তর্কে মজে গেলে ওটা তর্ক থাকবে না, হাতাহাতির পর্যায়ে চলে যাবে। বিশ্বকর্মাকে নিয়ে বাবলু একটু বেশি গোড়া। চণ্ডী সেদিন বাবলুর কথার উত্তরে একটা পাল্টা প্রশ্ন করেছিল, সব তো বুঝলাম, কিন্তু তোমার ঠাকুর কি তোমার কঠিন সময় পাশে থাকবে? বাবলু একটা অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে জবাব দিয়েছিল, আলবাত থাকবে। সেই কঠিন সময় খুব শিগগিরই তার জীবনে চলে এলো। বাবলুর ফুসফুসে একটা ভয়ঙ্কর রোগ ধরা পড়ল। মুখ থেকে রক্ত উঠতে শুরু করল। শ্বাসের কষ্ট ওই যে একদিন শুরু হলো, তারপর আর কোনো দিন থামল না। দীর্ঘদিন কারখানায় কাজ করলে অনেকেরই এরকম হয়। বাবলুর ওই একই রোগ হলো। তার ভালোবাসার বিশ্বকর্মা তাকে বাঁচাতে পারল না। বাবলু মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে চণ্ডী ওর বাড়ি গেছিল। সে কিছু বলার আগেই বাবলু বলল, আমি জানি তুই কি বলবি চণ্ডী। আমার ঠাকুর আমাকে বাঁচাতে পারল না, কিন্তু এই রোগ নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। ঠাকুর আমাকে অন্যভাবে বাঁচিয়ে তুলবে। চণ্ডী আর কথা বাড়ায়নি, শুধু আলতো করে হেসেছিল। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। ওই দিন বিশ্বকর্মা পুজোর ভাসান সবে হয়েছে। সবাই নেশায় বুধ। চণ্ডীরও অবস্থা খুব ভালো নয়। নিজেকে কিছুটা সামলে নিয়ে সে বটগাছের তলায় একা বসে পড়ল। হঠাৎ কোথা থেকে একজন বলে উঠল, কিরে চণ্ডী, নেশা করে খুব মাথা ঘোরাচ্ছে নাকি? চণ্ডী তাকিয়ে যেটা দেখল তাতে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি করে সম্ভব? তার পাশে কি এটা বাবলু বসে আছে? পাশের লোকটা আবার বলল, ওই রোগের জন্যে আমার খুব কষ্ট হচ্ছিল রে। সংসারেও টান পড়ছিল, তাই আমার ঠাকুর আমাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু বছরে একদিন ঠাকুর আমাকে এদিকে আসতে অনুমতি দেয়। এই দিন আমিও এসে তোর মতোই একা এখানে বসে থাকি। এরপর চণ্ডীর আর কিছুই মনে নেই। পরের দিন সকালে চণ্ডীর বউ এসে তাকে তোলে। সে গাছের নিচেই বেহুশ হয়ে গেছিল। চণ্ডী উঠে দাঁড়াতেই তার বউ বলল, তোমার গলায় ওই বিশ্বকর্মার লকেটটা কি করে এলো? ওটা বাবলুদার লকেট ছিল না? চণ্ডী মনে মনে ভাবল, গতকাল রাত অবধি তো আমার গলায় কোনো লকেট ছিল না। Mirchi Plus presents Har Him Horror. অমূল্যরতন বড়াল বিষয়বুদ্ধি সম্পন্ন মানুষ। উচ্চ আবেগকে কোনোদিনই হৃদয়ের ধারে কাছে ঘেঁষতে দেননি। অবশ্য তার এই গুণ আরো প্রকটভাবে বোঝা গেল সাম্প্রতিক এক ঘটনায়। বছরখানেক আগে ছেলের বিয়ে দিয়েছিলেন না বলে ছেলে নিজেই বিয়ে করেছিল বলা ভালো। তার ছেলে শ্রীমান অক্ষয় বড়াল অফিসে পদোন্নতির পর এক সহকর্মিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছিল। এবার পদোন্নতি এবং প্রেম একই সঙ্গে বলার কারণ আছে কিনা খানিক পরে টের পাওয়া যাবে। তা সেই প্রেম খুব তাড়াহুড়ো করেই ছাদনাতলায় গড়ালো।
টোপর মাথায় বরের বেশে অক্ষয় বিয়ে করল এবং বউয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একখানা বীমাও করল। যে ধরনের বীমা করলে স্বামীর স্বাভাবিক মৃত্যুতে সমস্ত টাকা কড়ি স্ত্রী পেয়ে যায়, সেই ধরনের বীমা। এসব বীমা এমনিতেই ভীষণ লোভনীয়, মৃত্যুকে কাছে ডেকে আনে। অক্ষয়েরও তাই হল। সামান্য পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, আচমকা ইহলোক সাঙ্গ হয়ে গেল। এমনকি হাসপাতালও এই মৃত্যুকে নির্ঝঞ্ঝাট বলেই মেনে নিল। কিন্তু অমূল্য রতন মানলেন না। পুত্রশোক দূরে ঠেলে একেবারে ভীষণ রকম বেঁকে বসলেন এবং একখানা কড়া ধরনের মামলা করলেন। এবার মামলায় যা হয় তাই হচ্ছিল। দুদিকের গ্যাঁটের কড়ি খসছিল এবং জজ সাহেব একের পর এক তারিখ দিচ্ছিলেন। সে একেবারে দুপক্ষেরই নাজেহাল অবস্থা। তাছাড়া অক্ষয়ের বিধবা বউয়ের বয়সও তো বেশি নয়, আস্ত একটা জীবন তার সামনে পড়ে আছে। মামলা বেশি দিন চললে তো সে জীবনে আইনিভাবে কাউকে আনতেও পারবে না। আর বয়স বেড়ে গেলে সুবর্ণ সুযোগের সংখ্যা ক্রমশ কমতে থাকে, এমনকি একেবারে ফুরিয়েও যেতে পারে। তাই বিধবা স্ত্রীর স্বামী হারানোর দুঃখ সরিয়ে মধ্যেকার সমস্ত বিবাদ ভুলে শ্বশুরমশাইকে ডাকলেন এবং সরাসরি একখানা রফার প্রস্তাব দিলেন। প্রস্তাব যে লোভনীয় সন্দেহ নেই, এবং এ টাকায় বাকি জীবন অমূল্য রতন পায়ের ওপর পা তুলে দিব্যি আরামে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু তবু তিনি ঘুরে ঘুরে বাজার করা বান্দা। দরাদরি না করে রফা করলে তার ধম্মে সইবে কেন? আরো লাখখানেক বেশি টাকায় শেষমেশ রাজি হলেন এবং সেদিন থেকে অমূল্য রতনের বিষয় বোধ আরো খ্যাতি পেল। নিন্দুকেরা অবশ্য আড়ালে আবডালে বলতো, লোকটা মানুষ নয়, টাকার পিশাচ, পাথর আছে বুকে। কিন্তু অমূল্য রতন জানতেন এসব লোকের হিংসে। আবেগে ভেসে যদি রফা না করতেন তাহলে কেস চলতে চলতে এমনি ফতুর হয়ে যেতেন। ছেলে কি ফিরে আসতো? আসতো না। জীবনে বাস্তববাদী না হলে বেঁচে থাকা যায় না। ভিক সবাই দেবে, কেউ ভিক দেবে কি? কিন্তু ইদানিং একখানা সমস্যা দেখা যাচ্ছে তার জীবনে। মাঝে মধ্যেই অক্ষয়ের কথা মনে পড়ছে। প্রচ্ছন্নভাবে অক্ষয়কে যেন দেখতেও পাচ্ছেন। এই যেমন গত পরশু বিকেলবেলা মনে পড়ে গেল অক্ষয়ের পিঠের কাছে একখানা লম্বাটে দাগ ছিল। এই অবশ্য অমূল্য রতনেরই অমূল্য উপহার। অক্ষয়ের দস্যিপনায় ছাই ভর্তি অ্যাস্ট্রি উল্টে গেছিল বলে পুরী থেকে আনা লাঠি দিয়ে সজোরে দিয়েছিলেন এক ঘা। দাগটা দেখতে পেয়ে মন বড় হু হু করে উঠল। পজ্জাত ছেলেকে শাসন করাই একমাত্র ধর্ম, এই নিয়ে মেকি ছিঁচকাঁদুনেপনা কখনো তার ছিল না। তবে সেদিন যেন বড় বেদনা অনুভব করলেন। লঘু পাপে অমন গুরুদণ্ড দেওয়া ঠিক হয়নি। ধীরে ধীরে এসব আরো ঘন ঘন হতে লাগল। যেমন আজ দুপুরে খাসির মাংস এনেছিলেন। 5-6 পিস খাসির মাংস এখনো দিব্যি হজম করে ফেলতে পারেন, কিন্তু আজ 1 পিস মুখে দিতেই শ্মশানে মরা পোড়ার গন্ধটা নাকে এসে ধাক্কা দিল। যতটুকু ভাত খেয়েছিলেন তাও গল গল করে উগড়ে দিলেন। যখন বমি হচ্ছিল মনে হচ্ছিল যেন পেটের ভেতরের সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসবে। শরীর বিশেষ ভালো নেই বলে সন্ধ্যাবেলা পাখা চালিয়ে চিত হয়ে শুয়েছিলেন। স্ট্রিট লাইট ঘরে যতখানি আসে তাতে অন্ধকার মোটামুটি কেটে যায়। সে আলোয় হঠাৎ তার মনে হলো বেঁচে থাকার কোনো মানে হয় না। ঘুরতে থাকা পাখার দিকে তাকিয়ে মনে হলো তিনি গলায় দড়ি দিচ্ছেন না কেন। আচমকা মরে যাওয়ার জন্য মনটা ছটফট করে উঠল, অথচ এমনটা আগে কখনো হয়নি। পুরো জীবনটাকেই আজ তার অর্থহীন আর ফালতু মনে হচ্ছিল। কোন রকমে এসব চিন্তা দূরে সরিয়ে বাগানে বেরোলেন। হাওয়া বাতাসে চলাফেরা করলে হয়তো একটু ভালো লাগবে। বাগানের শেষ প্রান্ত থেকে গোটা বাড়িটাকেই দেখা যায়। নিজের ভীষণ চেনা বাড়িটা হঠাৎ তার চক্ষুপুরি মনে হচ্ছিল।
তাহলে তিনি কি সেই যক্ষ? মত্ত হয়ে এই সম্পত্তি আগলে রাখছেন কিসের জন্য? গা ঘেঁষে একটা ছায়া চলে গেল সঙ্গে সঙ্গে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় যেন কার পায়চারির শব্দ শুনতে পেলেন। তার গাছ ভর্তি আম আছে, জাম আছে, মাঝে মধ্যেই পাড়ার ছেলেরা সেখানে উপদ্রব করে। তবু কেন জানি না তার মনে হলো এ অক্ষয় আর কেউ নয়। অক্ষয় যেন তার উপর ক্ষুব্ধ, তাকে যেন কিছু বলতে চায়। বাগানেও অস্বস্তি লাগছিল। ফের ঘরের জন্য পা বাড়াতেই দেখলেন প্রায় পলকের মধ্যে একখানা নারকেল নিচে পড়ে গেল। ঝড় নেই, জোরালো হাওয়া নেই, খামোখা একখানা নারকেল নিচে পড়ে গেল কি করে? আরো ভালোভাবে খেয়াল করলেন নারকেলটা সেখানেই পড়েছে যেখানে কয়েক মুহূর্ত আগে তিনি দাঁড়িয়েছিলেন। ভয় বুক কেঁপে উঠল তার। তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লেন। রাতে আর কিছু খেলেন না অমূল্য রতন। মুখে কোনো স্বাদ নেই, খাবার কোনো রুচি নেই। সামান্য জল খেয়ে শুয়ে পড়লেন। স্ত্রী অন্য ঘরে শোন রাতে। অমূল্য রতনের সঙ্গে তার বিশেষ কথাবার্তাও নেই। চারবেলা রেঁধে বেড়ে দেওয়াটুকুই সম্পর্ক তার সঙ্গে। আজ অমূল্য রতনের খুব ইচ্ছে করছিল স্ত্রীর সঙ্গে শোবেন, কিন্তু সে কথা বলতে পারলেন না। লজ্জায় নাকি আত্মসম্মানে নাকি ভয় তিনি নিজেও জানেন না। একা একাই শুয়ে পড়লেন। দরজা জানলা সবই খোলা। মিনিট 15 হয়েছে কি হয়নি, হঠাৎ টের পেলেন ঘরে যেন আরো একজন খুব হন্তদন্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছে। শ্বাস আটকে আরো নিবিড়ভাবে অনুভব করতে গিয়ে বুঝতে পারলেন এ একেবারেই মনের ভুল না। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার। তাকে যেন বোবায় পেয়েছে। চোখ ক্রমশ ঠিকরে বেরিয়ে আসছে। দাহ করে আসা মৃত অক্ষয় একেবারে অক্ষত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে এবং খ্যাপার মতো বিড়বিড় করছে। হঠাৎ সেসব অসংলগ্ন দুর্বোধ্য শব্দ কেমন যেন স্পষ্ট হয়ে উঠল। অমূল্যবাবু শুনতে পেলেন অক্ষয় অদ্ভুত কর্কশ স্বরে জিজ্ঞেস করছে, কি করে পারলে ছেলের খুনির সাথে সমঝোতা করতে? হ্যাঁ, তোমার লজ্জা করলো না? বলো 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 বলো, কি করে পারলে? অমূল্যবাবু হাজার একখানা অজুহাত এর আগে ভেবে রেখেছিলেন, কিন্তু একটাও মনে এলো না। কিছু বলতেও পারলেন না। ক্রমশ যেন দম বন্ধ হয়ে আসছে। গোটা শরীরে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে। বুকের কাছে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওই ছায়ামূর্তির অক্ষয় আবার জিজ্ঞেস করল, উত্তর দেবে না? হ্যাঁ, দেবে কি করে? উত্তর তো নেই তোমার কাছে। তুমি বাবা হয়ে কি করে পারলে? অমূল্য রতন টের পেলেন তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তবু তার নিজেকে বাঁচানোর ক্ষমতা পর্যন্ত হল না। পরদিন এই মৃত্যু সংবাদ পাড়ায় রটে গেল। নিন্দুকেরা আবার পুরনো প্রসঙ্গ উস্কে বলল, কি লাভ হলো অত টাকা করে? শুভাকাঙ্ক্ষীরা বলল, ইস, এই গরমে খাসি খাওয়া একেবারেই ঠিক হয়নি। বয়স হলে অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। কিন্তু তার লাশখানা বয়ে নিয়ে যাওয়ার জন্য 4খানা কাঁধ তো দূর, একজনও এগিয়ে এলো না। খ্যাপা নির্বাক স্ত্রীর সামনে পড়ে থাকল অমূল্য রতনের দেহ।
খানিকক্ষণ পর পর কয়েকটা মাছি কোত্থেকে উড়ে এসে ভন ভন করছিল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। Mirchi Plus presents Har Him Horror. বোচন আজকে প্রথম একা একা স্কুলে যাবে। একা একা মানে বাবা বা মায়ের সঙ্গ ছাড়া। ওর মা বিল্টুর সঙ্গে গতকাল কথা বলে নিয়েছে। বিল্টু রোজ সকাল 7টায় ওদের বাড়ির সামনে চলে আসবে, আর বোচনকে রিকশায় তুলে 7:45 মধ্যে স্কুলে পৌঁছে যাবে। প্রথম কয়েকদিন এইভাবে স্কুলে যেতে বোচনের বেশ ভয় করছিল। সে অচেনা কারুর সঙ্গে কোনোদিন স্কুলে যায়নি। তবে সপ্তাহখানেকের মধ্যে বিল্টুর সঙ্গে ওর ভাব হয়ে গেল। মা বাবা ছাড়া স্কুলে যাওয়ার ভয় আর থাকল না। কিন্তু একদিন একটা দুর্ঘটনা ঘটল। রাস্তায় বিল্টু রিকশাকে একটা সুমো গাড়ি পেছন থেকে ধাক্কা দিল। ওই ধাক্কা সামলাতে না পেরে রিকশা মাঝ রাস্তায় উল্টে পড়ে গেল। বিল্টু আর বোচন দুজনেই মুখ থুবড়ে পড়ল। কিন্তু এখানেই ঘটনার ইতি ঘটল না। বিল্টু ফাটা মাথা নিয়ে উঠে দাঁড়িয়ে বোচনের দিকে তাকালো। তাকিয়ে সে যেটা দেখতে পেল সেটার পর তার সারা শরীর অবশ হয়ে গেল। বোচন রাস্তায় পড়ে আছে। আশেপাশের সব যানবাহন থম মেরে দাঁড়িয়ে আছে। বিল্টুর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তার মুখ দিয়ে চিৎকার আর গোঙানি মেশানো একটা আওয়াজ বেরোচ্ছে। বোচন রাস্তায় শুয়ে আছে। তার চারিপাশে রক্তের ফোয়ারা। সুমো গাড়ির বনেটে লেগে বাচ্চাটার মাথা একেবারে থেতলে গেছে। স্পট ডেড। যখন বোচনের বাড়ির লোক এই ঘটনার কথা জানতে পারে, তখন তাদের ছেলে হারানোর দুঃখ রাগে পরিণত হয়। একদিন বিল্টুর বাড়িতে রাত্রিবেলা একদল লোক জড়ো হলো। সে দরজা খুলতেই তাকে বেধড়ক মারল সেই লোকগুলো। বিল্টু এই বয়সে গণপিটুনির ধাক্কা সামলাতে পারল না। কয়েক মাস পর যখন বিল্টুর বউয়ের জীবনে অভাব দেখা দিল, তখন স্বামীর রিকশাটা বিক্রি করার কথা মাথায় আসে তার। সেই সময় বোঝা যায় যে রিকশাটাও গায়েব। ওটা কি তাহলে চুরি হয়ে গেল? কে জানে। কয়েক বছর পর কলকাতা শহরে সিরিয়াল কিলিং শুরু হয়। এই খুনগুলোর একটা প্যাটার্নও খুঁজে পাওয়া যায়। যারা খুন হচ্ছে তারা সবাই সুমো গাড়ির ড্রাইভার। পুলিশ এই সিরিয়াল কিলিংয়ের কোনো নিষ্পত্তি করতে পারছে না। খালি সবাইকে সুমো গাড়িতে যাতায়াত করতে বারণ করছে। অর্ণব একদিন অনেক রাতে একটা জায়গা থেকে পার্টি করে নিজের সুমোতে ফিরছে। ওদের বাড়ির ড্রাইভার ফিরাক গাড়ি চালাচ্ছে। হঠাৎ ফিরাক খুব জোরে ব্রেক মারল। অর্ণব জিজ্ঞাসা করল, কি হলো ফিরাকদা? ফিরাক উত্তর দিল, রাস্তার মাঝখানে একটা রিক্সা আছে স্যার, আমি আগে দেখতে পাইনি। এই এলাকায় আসলে রাস্তায় তো কোনো আলো নেই স্যার। অর্ণব এবার দেখতে পায় যে ওর জানালার সামনে দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অর্ণব কাঁচ নামায়, কিন্তু তাও স্পষ্ট করে কিছু বুঝতে পারে না। একটা ছায়ামূর্তি গাড়ির জানলার আরো কাছে এগিয়ে আসে। তারপর একটা বাচ্চার গলায় বলে, বিল্টু কাকু, শিলনোড়াটা দিয়ে এই দুষ্টু ড্রাইভারকে মেরে ফেলো তো দেখি। অর্ণব ফোনে টর্চ জ্বালিয়ে ওই ছায়ামূর্তির মুখটা দেখে। বাচ্চাটার মুখটা এমনিতে বেশ মিষ্টি, কিন্তু তার মাথার পাশ থেকে গল গল করে রক্ত পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে কোনো বড় গাড়ি
মাথায় এসে মেরেছে। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। Mirchi Plus presents Har Him Horror. হুগলির এই আরামবাগ ক্যাফের কথা প্রায় কেউই জানে না। না জানার অনেক কারণও আছে। প্রথম কথা, এই ক্যাফের মালিক তার দোকান নিয়ে কোনো রকম প্রচার করেন না। বিজ্ঞাপন তো দূরের কথা, মুখে মুখে বলেও যে তার ক্যাফের কথা সে লোকের কাছে পৌঁছে দেবে, সেই নিয়েও মালিকের কোনো মাথা ব্যথা নেই। আরও একটা বড় কারণ, যেই জন্য এই ক্যাফের কথা প্রায় কেউই জানে না, সেটা হলো এই ক্যাফের বিটকেল ওপেনিং আওয়ার্স। এই আরামবাগ ক্যাফে খোলে রাত 12টার পর। হুগলির মতো মফস্বল শহরে রাত 12টার মধ্যে অর্ধেকের বেশি শহরবাসী মশারি টাঙিয়ে গুটি গুটি পায় স্বপ্নের দেশে ইউরোপের কোনো ক্যাফেতে পৌঁছে যায়। কোথায় স্বপ্নে দেখা প্যারিসের কোনো ক্যাফে, আর কোথায় এই নাম না জানা অদ্ভুত আরামবাগ ক্যাফে। বাঙালি মধ্যবিত্তের পকেটে পয়সা কম থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ে ছিনিমিনি সে কোনো মতেই খেলবে না। যাই হোক, এই ক্যাফের আরেকটা শেষ সমস্যা আছে। ক্যাফের লোকেশনটা খুব অফবিট। হুগলি থেকে বেরিয়ে হাইওয়েতে ওঠার আগে একটা জায়গা আছে, পরপর পুরনো ভাঙা বিল্ডিংয়ে ভর্তি। বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে কয়েকটা সরু গলি গেছে। সেই গলিগুলোর একটার ভেতরেই এই ক্যাফে। দীপু কর্মকার হয়তো হুগলির আর 5টা লোকের মতো আরামবাগ ক্যাফের কথা জানতেও পারত না কোনোদিন, কিন্তু কার কপালে কি থাকে সেটা তো আর আগে থেকে বলা যায় না। দীপু কলকাতায় চাকরি করে, প্রাইভেট কোম্পানি। একদিন সন্ধে 6টায় ছুটি পায়, তো অন্যদিন রাত 9টা। কাজের কোনো ঠিক ঠিকানা নেই। আজকে যদিও বাড়াবাড়ি রকম দেরি হয়ে গেছে। অফিসের বস ওকে এতটাই বেশি কাজ দিয়েছে যে লাস্ট ট্রেনটাও ধরতে পারেনি দীপু। একটা আস্ত গাড়ি ভাড়া করে কলকাতা থেকে হুগলি আসতে হয়েছে। গাড়িটা যখন হাইওয়ে থেকে বাঁদিকে ঘুরল, তখন হঠাৎ দীপু পুরনো কংক্রিটের ভিড়ের মাঝে আরামবাগ ক্যাফের আলোর রোশনাই দেখতে পেল। সে একটু অবাক হয়ে হাত ঘড়ির দিকে তাকালো। তারপর মনে মনে ভাবল, এখন তো রাত 1:30 বাজে। এত রাতে আমাদের হুগলিতে কোনো দোকান খোলা থাকে সেটাই তো এতদিন জানতাম না। এটা তো দেখছি একটা আস্ত কফি শপ। ইও কি সম্ভব? আমি কি ঠিক দেখছি? অত্যধিক কাজ করে আমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দীপু মনের এই আশঙ্কা কাটাতে সে একবার গাড়ি ড্রাইভারকেও জিজ্ঞেস করল, দাদা, আপনি ওই গলির ভেতরে একটা কফি শপ দেখতে পাচ্ছেন? ড্রাইভার উত্তর দিল, হ্যাঁ পাচ্ছি তো, কিন্তু দাদা এই এলাকায় এই সময় একটা কফি শপ খোলা আছে, এটা তো তাজ্জব ব্যাপার। দীপু ড্রাইভারের এই কথার কোনো জবাব দিল না। আরও কিছুক্ষণ চুপ করে থেকে ড্রাইভারকে বলল, এখানেই আমাকে নামিয়ে দাও। ড্রাইভার এই শুনে প্রশ্ন করল, আপনি বাড়ি যাবেন না দাদা? না, একটু পরে যাব। এই ক্যাফে যখন খোলা আছে একটা কফি খেয়ে যাই। এমনিও সারাদিন কাজে ডুবেছিলাম, বাড়িতেও তো আমার একারই সংসার, কাউকে কৈফিয়ত দেওয়ারও কোনো ব্যাপার নেই। তুমি আমাকে এখানেই নামিয়ে দাও, আর বলো ভাড়া কত হয়েছে? 1000 টাকা দাদা। দীপু ড্রাইভারকে টাকাটা দিয়ে গাড়ি থেকে নেমে গেল। তারপর হাঁটতে হাঁটতে ওই ক্যাফের দরজার সামনে এসে দাঁড়ালো। দীপুর কিছু করার আগেই দরজা খুলে গেল। দীপু দেখল দরজার ওপারে একটা কোট প্যান্ট পরা লোক তার দিকে তাকিয়ে একগাল হাসছে। দীপু লোকটাকে জিজ্ঞেস করল, ভেতরে আসা যাবে? লোকটা উত্তর দিল, নিশ্চয়ই স্যার, আপনাদের সেবা করার জন্যই তো আমরা এই ক্যাফে খুলেছি। আসুন আসুন, ভেতরে আসুন। ভেতরে ঢুকে দীপু দেখল এই ক্যাফেতে আর প্রায় কেউই নেই। ক্যাফের অধিকাংশ টেবিল ফাঁকা।
মাত্র 2টো টেবিলে লোক আছে। ওই কোট প্যান্ট পরা লোকটা দীপুকে একটা কোনার টেবিলে বসতে ইশারা করলো। দীপু লোকটার কথা মতো ওই টেবিলে গিয়ে বসল। তারপর তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই ক্যাফেটা আগে দেখিনি, আপনারা কি নতুন খুলেছেন? ওই কোট প্যান্ট পরা লোকটা উত্তর দিল, না স্যার, আমাদের দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল। আমি এখানকার ওয়েটার। বলুন স্যার কি খাবেন? একটা দুধ কফি হলে ভালো হয়। নিশ্চয়ই স্যার, তাহলে একটা লাটে নিয়ে আসি। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। আর এখানে খাবার কি পাওয়া যাবে এখন? আপনি কি খেতে চান বলুন স্যার? পিৎজা, স্যান্ডউইচ, পাস্তা, এনিথিং? আচ্ছা তাহলে একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে আসুন প্লিজ। ঠিক আছে স্যার, আপনি এখানেই বসে থাকুন, কোথাও যাবেন না। আমি এক্ষুনি আপনার অর্ডারটা নিয়ে আসছি। এই বলে ওয়েটার প্যান্ট্রির দিকে চলে গেল। কয়েক মিনিট যাওয়ার পর দীপুর একটু অস্বস্তি হতে শুরু করলো। এই জায়গাটায় কিছু একটা গন্ডগোল আছে। সবকিছু ভীষণ চুপচাপ। যে 2টো টেবিলে লোক বসে আছে তারা কেউ কোনো কথা বলছে না। একজন একটা কুচকুচে কালো বাইন্ডিং এর বই পড়ছে, আরেকজন ওর টেবিলের পাশে টাঙানো একটা কালো বিড়ালের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আর কফিতে চুমুক দিচ্ছে। দীপু মনে মনে ভাবল, আজকে কি কাজের চাপ এতটাই বেশি ছিল যে আমার এরকম মানসিক অসুবিধা হচ্ছে? মাথাটাও ঘোরাচ্ছে বোধহয়। যাই একটু চোখে মুখে জল দিয়ে আসি, তাহলে বোধহয় একটু ভালো লাগবে। দীপু নিজের টেবিল ছেড়ে উঠে ওয়াশরুম খুঁজতে গেল। রান্নাঘরের দরজার পাশেই ওয়াশরুম, আর ওয়াশরুমে ঢোকার আগেই একটা বেসিন। বেসিনের কলটা খুলে দীপু পরপর চোখে মুখে জলের ঝাপটা দিল। তারপর পকেট থেকে রুমাল বের করে ভালো করে মুখ মুছল। হঠাৎ তার চোখ গেল ওয়াশরুমের দরজার পাশে আরেকটা লম্বা দরজার দিকে। দরজাটায় নতুন কালো পেইন্ট লাগানো, আর দরজার উপরে লেখা, যারা দরজার রং কালো দেখছেন তারা ঢুকবেন না, সাদা রং দেখলে তবেই ঢুকুন। দীপু অনেকক্ষণ দরজাটার দিকে হাঁ করে তাকিয়ে থাকল। ও বুঝতে পারল না কেন, তবে ওই কালো দরজার ওপারে কি আছে সেটা জানতে ওর খুব ইচ্ছে করছে। ওয়ার্নিংকে অমান্য করেই দীপু ভেতরে ঢুকে গেল। ওই ঘরের অধিকাংশটাই অন্ধকার। ঘরের 4 দেয়ালের ওপর খালি একটা নীল টুনি বাল্ব লাগানো। ওটাই এই ঘরের একমাত্র আলোর উৎস। দীপু বুঝতে পারল যে এই ঘরে বেশ কয়েকজন লোক আছে, কিন্তু তাদের কাউকেই স্পষ্ট দেখা যাচ্ছে না। এই সময় একটা ভারী কর্কশ গলা দীপুকে পেছন থেকে ডাকল, কি হয়েছিল আপনার সঙ্গে? দীপু চমকে উঠে পেছনে তাকালো। সে দেখল সাদা স্যান্ডো গেঞ্জি, নীল লুঙ্গি আর চোখে কালো সানগ্লাস পরা একটা লোক এক কোণায় বসে আছে। দীপু উত্তর দিল, কি হবে আমার সঙ্গে? কোন অ্যাক্সিডেন্ট না সুইসাইড? দীপু এই শুনে একটু ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা গলায় সে জবাব দিল, কি আবল তাবল বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? এই শুনে লোকটা একটা অট্ট হাসি হাসল, তারপর আস্তে আস্তে বলল, ঠিকই বলেছেন, আমার যা সমস্যা সবই তো মাথায়। আচ্ছা আমাকে একটা কথা বলুন, বাইরের দরজায় আপনি কি রং দেখেছেন, সাদা না কালো? দীপু একবার ঢোক গিলল, তারপর উত্তর দিল, তো দরজার রং কালো ছিল, কিন্তু কেন, কি হয়েছে তাতে? এটা শুনে লোকটা আরেকবার হাসল।
অবিশ্বাস্যভাবে সানগ্লাস পরে থাকা সত্ত্বেও লোকটার চোখগুলো বেড়ালের মতো জ্বলজ্বল করতে শুরু করলো। আর কোথা থেকে যেন লোকটার হাতে একটা বন্দুক চলে এলো। দীপুর শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। পেছোতে পেছোতে দীপু খেয়াল করল তার পিঠ ওই দরজায় গিয়ে ঠেকেছে। এবার আর লোকটার হাসি থামানো যাচ্ছে না। সে হাসতে হাসতে দীপুকে বলল, আমি যদি আপনাকে এখন গুলি করি, আপনি কি মরে যাবেন? দীপু এই কথার কোনো উত্তর দিতে পারছে না। তার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। লোকটা এবার বলল, তাহলে আপনাকে গুলিটা মেরে একেবারে আপনার সঙ্গে গল্প করি, কেমন? এটা বলার পর লোকটা সঙ্গে সঙ্গে গুলি চালালো। কিন্তু সেই গুলি দীপুর গায়ে লাগলো না। তার আগেই কেউ দরজা খুলে তাকে বাইরে টেনে নিয়েছে। কিছুক্ষণের জন্য দীপু অজ্ঞান হয়ে গেছিল। সে চোখ খুলে দেখল সে বাথরুমের বেসিনের সামনে পড়ে আছে। ভোর হয়ে গেছে। তার কাঁধে এবার কেউ একটা হাত রাখল। দীপু দেখল এটা সেই আগের রাতের ওয়েটার। দীপু অবাক হয়ে এক দৃষ্টে ওয়েটারের দিকে তাকিয়ে রইল। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। এরপর ওয়েটার আস্তে আস্তে দীপুকে বলল, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না স্যার, কারণ তার উত্তরে আমি যেটা বলবো সেটা আপনি বিশ্বাস করবেন না। আপনার শরীর একটু ভালো লাগলেই আপনি সোজা বাড়ি চলে যান। দীপু এবার প্রশ্ন করল, ওই লোকটা কে ছিল? ওয়েটার জবাব দিল, স্যার আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচাতে পেরেছি। আমাকে দয়া করে আর প্রশ্ন করবেন না। ওই গুলিটা আপনার গায়ে লাগলে আপনি আর কোনোদিন ওই ঘর থেকে বেরোতে পারতেন না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। এই নিয়ে পরপর 3 রাত অদ্ভুত একটা পাখি ডাকার শব্দে শুভর ঘুম ভেঙে গেল। শব্দটা আসছে রাস্তা থেকে। প্রথম 2 দিন বিশেষ পাত্তা না দিলেও আজ ঘুম ভেঙে যাওয়ায় বাধ্য হয়েই ও জানালার কাছে এসে দাঁড়াল। রাস্তা একেবারে শুনশান। কয়েকটা কুকুর গুটিসুটি মেরে শুয়ে আছে ফুটপাতের ধার ঘেঁষে। ল্যাম্পপোস্টের হলদে ঘোলাটে আলোয় শুভ চেষ্টা করল বাইরেটা একটু ভালো করে দেখবার। কেউ কোথাও নেই। বাড়ির পোষা পাখি হতে পারে, তবে রোজ রাতে একটানা এরকমভাবে ডেকে চলবে? খুবই অস্বস্তিকর, একদমই স্বাভাবিক নয়। বেশ বিরক্ত হয়েই শুভ ঘরে ফিরে আসছিল। আচমকা একটা গাড়ির শব্দ। জোরে ব্রেক কষলে যেরকম কর্কশ শব্দ হয় ঠিক সেই রকম। ওর বাড়ির খানিক দূরে একটা কালো সেডান গাড়ি এসে থেমেছে। প্রথম কয়েক মিনিট গাড়ি থেকে কেউ নামল না। কোনো শব্দ নেই, শুধু ওই এক টানা পাখির ডাক ছাড়া। এরপর গাড়ির দরজা খুলে একজন মধ্যবয়স্ক লোক নেমে এলো। দূর থেকেও
স্পষ্টই বোঝা যাচ্ছে বেশ দুপাত তোর পেটে পড়েছে। গাড়ির দরজা ধরে টালমাটাল পায়ে বনেটের দিকে এগিয়ে গেল লোকটা। আর ঠিক তখনই দূরে ল্যাম্পপোস্টের পাশ থেকে আর একটা লোককে বেরিয়ে আসতে দেখল শুভ। খুব ধীর পায়ে এগিয়ে আসছে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা কালো গাড়িটাকে লক্ষ্য করে। প্রচণ্ড গরম, তবুও লোকটা আলোয়ান জাতীয় কিছু একটা পরে আছে। মুখের অংশ তো চাদর দিয়ে ঢাকা, শুধু একজোড়া চোখ হালকা হলেও দেখা যাচ্ছে। তার হাতে বেশ বড় একটা খাঁচা জাতীয় কিছু ধরা। ল্যাম্পপোস্টের ঘোলাটে হলুদ আলোয় শুভ সঠিক বুঝতে পারল না লোকটা কে। এ পাড়ার কেউ বলে তো মনে হয় না। কিরকম একটা পাগলাটে ধরনের দেখতে, হাবভাব, হাঁটাচলা সবটাই কিরকম অস্বাভাবিক। এইদিকে মাতাল লোকটা গাড়ির বনেট খুলে মাথা ঝুঁকিয়ে কিছু একটা দেখছে। গাড়ি খারাপ হয়েছে নিশ্চয়ই। শুভ শুনতে পেল বাড়ির ঘড়িতে ঢং 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 করে 3টে বাজল। পাগলাটে লোকটা গাড়ির খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতের খাঁচাটা চাদর দিয়ে ঢেকে ফেলল চট করে। ওদিকে পাখির ডাকটা ক্রমশ বেড়েই চলেছে। ওই লোকটার হাতে যে খাঁচাটা, ওখানেই কি রয়েছে পাখিটা? শুভ মনে মনে ভাবে, কিন্তু এরকম চোরের মতো লোকটা ওই গাড়ির দিকেই বা এগিয়ে কেন যাচ্ছে? হাঁটা চলার মধ্যে গোপন কোনো অভিসন্ধি রয়েছে তা স্পষ্টই বোঝা যায়। গাড়ির বনেটে ঝুঁকে থাকা ওই লোকটা এখনো খেয়াল করেনি। তবে ঘাড় ফেরাতেই একটা অকল্পনীয় ঘটনা ঘটে গেল। শুভ জানালায় চোখ রেখে দাঁড়িয়েছিল, কিন্তু ও নিজেও আন্দাজ করতে পারেনি এরকম কিছু একটা ঘটতে পারে। পাগলাটে লোকটা গাড়ির একদম কাছে এসে 1 হাত দূরে দাঁড়িয়ে থাকা লোকটার ঘাড় লক্ষ্য করে সজোরে একটা ঘুষি মারল। ঘটনার আকস্মিকতায় হঠাৎ আক্রমণে বনেটের ওপরই উপুর হয়ে পড়ে গেল লোকটা। আর সঙ্গে সঙ্গে চাদরে ঢেকে রাখা খাঁচা থেকে অদ্ভুত কুৎসিত দেখতে একটা কালো পাখি বেরিয়ে এলো। তার তীক্ষ্ণ ঠোঁট জোড়া লোকটার ঘাড় লক্ষ্য করে এগিয়ে গেল। ইতিমধ্যে পাখির ডাকটাও থেমে গিয়েছে। বনেটের উপরে পড়ে থাকা লোকটার ঘাড়ের পাশ থেকে বয়ে যাচ্ছে এক ফালি রক্তের স্রোত। শুভর হাত পা ঠান্ডা হয়ে গেল। একবার ভাবল চিৎকার করে লোক জড়ো করবে কিনা, কিন্তু এই অদ্ভুত পাখিটা কি, আর ওই পাগলাটে লোকটাই বা কে? শুভর গলা থেকে আওয়াজ বেরোল না। ওদিকে পাখিটা ঠোঁট ঠুকরিয়ে লোকটার ঘাড়ের মাংস ছিঁড়ে খাচ্ছে। রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে রাস্তা, কেউ কোথাও নেই। আর ওই পাগলাটে লোকটার মুখে পৈশাচিক একটা হাসি। চারপাশ দেখছে আর মৃদু মৃদু মাথা দোলাচ্ছে। আর ঠিক সেই সময় লোকটার চোখ পড়ে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটার জানালায়। সেখানেই তো দাঁড়িয়ে আছে শুভ। ওর শিরদাঁড়া বেয়ে হিমস্রোত বয়ে গেল। পাগলাটে লোকটা এক দৃষ্টে তাকিয়ে আছে শুভর দিকে। ঠোঁটের কোণায় বাঁকা একটা হাসি। বনেটের উপরে রক্ত মাংস খাওয়া পাখিটার মাথায় হাত বোলাতে বোলাতে লোকটা শুভর দিকে তাকিয়ে হাসতে থাকে। পাখিটাও রক্ত খাওয়া থামিয়ে একবার ফিরে তাকালো। আর কিছুক্ষণ আগে একটানা যে ডাকটা শোনা যাচ্ছিল সেটা আবার শোনা গেল। একবার, দুবার, এই নিয়ে 3 বার। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। Mirchi Plus presents Har Him Horror.
ঋষি তাজপুরে ঘুরতে এসেছে। প্রথমে যেই প্ল্যানটা করা হয়েছিল তাতে ঋষি ছাড়া ওর আরো 5 জন বন্ধুর ওর সঙ্গে যাওয়ার কথা ছিল। একে একে কাজের দোহাই দেখিয়ে সবাই ডুব মেরে দিল। ঋষিও ভেবেছিল যে একা তাজপুর গিয়ে কোনো লাভ নেই, তবে পরে মত পাল্টে একা যাবে এটাই স্থির করল। একেই এই কলকাতা শহর ছেড়ে বেরোনোর সুযোগ খুব কমই পাওয়া যায়। শহর ছেড়ে পালানোর এরকম একটা লোভনীয় সুযোগ ঋষি ছাড়তে চায়নি। দুদিনের জামা কাপড় গুছিয়ে ঋষি পৌঁছে গেল এসপ্লেনেডের বাস স্ট্যান্ডে। 8 ঘন্টায় দীঘা যাওয়ার বাস ছাড়বে। দীঘা থেকে তাজপুর যাওয়ার গাড়ি আগে থেকেই ঠিক করা আছে। একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সমুদ্রে স্নান, বিশ্রাম, এই হলো ট্রিপের প্ল্যান। বাসে উঠেই ঋষি ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন বাস কোলাঘাট পেরিয়ে আরো অনেকটা রাস্তা চলে গেছে। এবার ঋষি উইন্ডো সিটে বসে থাকা সহযাত্রীকে লক্ষ্য করল। লোকটা সম্ভবত সাধু। তার মাথায় মোটা হলুদ রঙের পাগড়ি, গলায় আর হাতে রুদ্রাক্ষ, আর পরনে গেরুয়া রঙের আলখাল্লা। ঋষি অকারণেই লোকটার দিকে তাকিয়েছিল। সেটা হয়তো লোকটা বুঝতে পেরে এবার ঋষির দিকে তাকিয়ে হাসল। ঋষিও আর উপায় না দেখে ভদ্রতা করে পাল্টা হাসল। এবার সাধু বাবা ঋষিকে প্রশ্ন করলেন, আপনি কতদূর যাচ্ছেন? দীঘা, ওখান থেকে গাড়ি করে তাজপুর। আপনি একা না সঙ্গে আরো লোকজন আছে? আমি তো একাই যাচ্ছি ঘুরতে। কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। আপনি কি বিবাহিত? না, আর বিয়ে করার আমার বিশেষ ইচ্ছেও নেই। বুঝলাম। এরপর আর সাধু বাবা ঋষিকে কিছু বললেন না। ঋষি এদিকে মনে মনে ভাবল, আর এর সঙ্গে বেশি কথা বাড়াবো না। এখন বিয়ের কথা জিজ্ঞেস করছে, এর পরের কথায় কুষ্টি হাজির করতে বলবে। তার থেকে বরং আরেক রাউন্ড ঘুম দেওয়ার চেষ্টা করি। ঋষি সবে আরেকবার চোখ বন্ধ করেছে, এমন সময় সাধু বাবা আবার প্রশ্ন করলেন, আপনি সমুদ্রে স্নান করতে ভালোবাসেন? ঋষি এই শুনে উত্তর দিল, হ্যাঁ, খুবই ভালোবাসি। কেন বলুন তো, কোনো অসুবিধা আছে? না, ঠিক অসুবিধে নেই। আচ্ছা, আপনি নেশা করেন? এই আলটপকা প্রশ্নটা শুনে ঋষি এবার একটু হতভম্ব হয়ে গেল। আর এই প্রশ্ন শুনে যে ঋষি অবাক হয়েছে সেটা সাধু বাবা বুঝতে পেরে একবার হাসলেন। তারপর ঋষিকে বললেন, আপনি আমায় পাগল ভাবছেন, তাই না? পাগল ভাবছি না, তবে আপনার প্রশ্নটা একটু অদ্ভুত। হ্যাঁ, সেটা সত্যি, কিন্তু কারণ ছাড়া আমি এই কথা জিজ্ঞেস করছি না। হ্যাঁ, ওই টুকটাক চলে, অল্প বিস্তর, যেরম। আচ্ছা, পরশুদিন কি পূর্ণিমা? আমি ঠিক বলতে পারবো না। এরপর সাধু বাবা কয়েক সেকেন্ড হাতের কর গুনে কি যেন একটা হিসেব করলেন। তারপর বললেন, আমি ঠিকই ভেবেছি, পরশু পূর্ণিমা। ঋষি এবার জিজ্ঞেস করল, তাতে কি হয়েছে? আচ্ছা, আপনার হোটেলটা কি একেবারে সমুদ্রের গায়ে? আগে হ্যাঁ, হোটেলের পেছন দিক থেকে বেরিয়ে সরাসরি সি বিচে চলে যাওয়া যায়। আপনি শহুরে মানুষ, আমি জানি আপনারা আমাদেরকে তেমন ভালো চোখে দেখেন না, কিন্তু তাও আমি আপনাকে একটা উপদেশ দেব। উপদেশ? কি উপদেশ শুনি? পরশুদিন আপনি রাত্রিবেলা হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের সামনে যাবেন না। আমি জানি আপনার পূর্ণিমার আলোর নিচে বসে থাকতে ইচ্ছে করবে, কিন্তু আপনাকে আমি অনুরোধ করছি, সমুদ্র আপনাকে কাছে টানবার চেষ্টা করলেও আপনি যাবেন না। ঋষি এই কথা শুনে হাঁ করে সাধু বাবার দিকে তাকিয়ে থাকল। সাধু বাবা অচিরেই বুঝতে পারলেন যে তাঁর বলা কথা এই ছেলের একেবারেই বোধগম্য হয়নি। সাধু বাবা আবার বললেন, সময় থাকলে আপনাকে সবটা খুলে বলতাম, কিন্তু আমি সামনেই কানাই দিঘিতে নামব। আমাকে এবার উঠতে হবে।
এই বিষয়ে যদি আরেকটু জানার ইচ্ছে থাকে তাহলে এই নামটা মনে রাখুন, রেশমি। ঋষি এই কথার উত্তর দেওয়ার আগেই সাধু বাবা উঠে বাসের দরজার সামনে পৌঁছে গেলেন। মিনিট 5 পর তিনি নিজের স্টপেজে নেমে গেলেন। দীঘা আসার আগে বাকি রাস্তাটা ঋষির আর ঘুম এলো না। তার মাথার মধ্যে সাধু বাবার বলে যাওয়া কথাগুলো ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। কে রেশমি? আর এই সাধু খামোখা আমাকে এসব আজগুবি কথা বলতে গেল কেন? আর এই সবের সঙ্গে পূর্ণিমার চাঁদের সম্পর্কটা কি? যখন বাসটা দীঘা পৌঁছল তখন ঋষির হাত ঘড়িতে সন্ধে 6:30 বাজে। যেই ঋষি গাড়িতে উঠে তাজপুরের দিকে যেতে শুরু করল, ওই সাধু বাবার কথাগুলো তার মন থেকে মুছে গেল। পরের দিনটা ঋষির বেশ আরামে কাটল। সকালে দেরি করে উঠে সে সমুদ্রে অনেক সময় নিয়ে স্নান করল। তারপর 2টো ডাব কিনে আয়েশ করে বালিতে বসে খেল। হোটেলে ফিরে গিয়ে পমফ্রেট মাছের ঝাল আর ভাত অর্ডার দিল। তারপর যে ঘুম তাকে বশ করল তার থেকে নিস্তার পাওয়া মোটেই সহজ নয়। বাকি দিনটা হোটেল রুমে বসে বই পড়ে আর সিনেমা দেখে কেটে গেল। তাজপুরে ঋষির শেষ দিনটা খুব এলোমেলো কাটল। ওই দিনের ঘটনাগুলো অলৌকিকও বলা যায়। আশ্চর্যভাবে আগের দিন রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়া সত্ত্বেও ঋষির ঘুম ভাঙল বিকেল 4টে নাগাদ। ঘুম থেকে ওঠার পরও যেন একটা তন্দ্রা অনুভব করল সে। তার শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। সব দিক বিবেচনা করে ঋষি ঠিক করল যে দুপুরের খাবার খেয়ে আরেকবার ঘুমিয়ে নেবে। খাসির মাংস আর ভাত খাওয়ার পর ঘুম চলেও এলো সহজে। ঋষির যখন দ্বিতীয়বার ঘুম ভাঙল তখন ঘড়িতে রাত 9:30 বাজে। ঋষির নিজের ওপর বেশ রাগ হলো। ট্রিপের শেষ দিনটা সে পড়ে পড়ে ঘুমিয়েই কাটিয়ে দিল। কালকেই দুপুরের বাসে কলকাতা ফেরত যেতে হবে। সমুদ্রের আমেজটা অনুভব করার জন্য তার কাছে এই রাতের সময়টাই আছে। গতকাল সে 2টো বিয়ার কিনেছিল, হোটেলের রান্নাঘরের ফ্রিজে রাখা। ওই 2টো ব্যাগে পুড়ে সে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করল। আজকে পূর্ণিমা, চাঁদের আলোয় ঝলমল করছে, ভেসে যাচ্ছে সমুদ্র। হোটেল থেকে হাঁটতে হাঁটতে ঋষি অনেক দূর চলে এলো। তারপর ঢেউয়ের কাছে বালির মধ্যে একটা জায়গা দেখে বসে পড়ল। আর কেউ তার ত্রিসীমানায় নেই, সব শুনশান। একটা বিয়ারের বোতল খুলে খেতে শুরু করল ঋষি। আজকে ওর কাছে একটা গিটার থাকলে সারা রাত গান করত, ঠিক কলেজের দিনগুলোর মতো, গলা ছেড়ে। হঠাৎ ঋষির চোখ সমুদ্রের দিকে গেল, কিন্তু সে যা দেখল সেটা তার একবারে বিশ্বাস হলো না। ঢেউগুলো যেখানে ভাঙছে সেখানে কি একজন মহিলা দাঁড়িয়ে আছে? এটা যে ঋষির মনের ভুল না সেটা সে বুঝতে পারল যখন সেই একই মহিলা আস্তে আস্তে তার কাছে আসতে শুরু করল। কখন যে এই মহিলা একেবারে ঋষির সামনে চলে এসেছে সেটাও ধরতেই পারেনি। মহিলাকে অপরূপ সুন্দরী দেখতে, তার পরনে হলুদ সালোয়ার কামিজ। ঋষি অনেকক্ষণ এই মহিলার দিকে বোকার মতো তাকিয়ে রইল। এরপর মহিলা নিজে থেকেই জিজ্ঞেস করলেন, আমি কি এখানে আপনার পাশে একটু বসতে পারি? ঋষি সঙ্গে সঙ্গে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন না প্লিজ। মহিলা ঋষির একেবারে গা ঘেঁষে বসল। সত্যি কথা বলতে কি, ঋষির ব্যাপারটা মন্দ লাগলো না। এবার মহিলা প্রশ্ন করলেন, আপনার বাড়ি কোথায়?
ঋষি উত্তর দিল, কলকাতায়, এখানে এমনি বেড়াতে এসেছি। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি হাওড়ায়, আমিও বেড়াতেই এসেছি। আচ্ছা, আপনি এত রাতে একা মাঝ সমুদ্রে কি করছিলেন? পূর্ণিমার আলোয় সমুদ্র ভারী সুন্দর লাগে আমার, তাই একটু জলের কাছে গেছিলাম। আমার গান করতে ইচ্ছে করে, কবিতা লিখতে ইচ্ছে করে। এই আমারও, জানেন। এভাবে দুজনের বেশ ভালোই আলাপ জমে গেল, আর প্রতি মুহূর্তে যেন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তেই থাকলো। একটা সময় মহিলা ঋষির হাতে হাত রাখলেন। ঋষি মনে মনে ভাবল, এই আকস্মিক আলাপটা বোধহয় এবার রোমাঞ্চকর একটা মুহূর্তের দিকে মোড় নিচ্ছে। এবার মহিলা ঋষিকে জিজ্ঞেস করলেন, আপনি কি বিবাহিত? ঋষি তৎক্ষণাৎ এই প্রশ্নের উত্তরে না বলতে যাচ্ছিল। হঠাৎ ঋষির ওই সাধু বাবা আর তার বলে যাওয়া কথাগুলো মনে পড়ল। ঋষি মহিলাকে মিথ্যে কথা বলল, হ্যাঁ, আমার তো এই 2 বছর হলো বিয়ে হয়েছে। মহিলা এই শুনে ঋষির দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, এটা শুনে আমার একটু কষ্টই হলো। আপনি খুব ইন্টারেস্টিং একজন পুরুষ। আপনার বিয়ে না হলে আমি নির্ঘাত আপনার সঙ্গে প্রেম করতে চাইতাম। এই কথা শুনে ঋষি এবার মহিলার থেকে একটু দূরে সরে এলো। ওই মহিলা এবার উঠে দাঁড়ালেন, তারপর ঋষির দিকে তাকিয়ে বললেন, আসি। যেরকম আচমকা ঋষির জীবনে এসেছিলেন, সেইভাবেই আবার সেই মহিলা কোথায় হারিয়ে গেলেন। পরের দিন হোটেল থেকে বেরোনোর আগে ঋষি রিসেপশনের লোকটাকে প্রশ্ন করল, আচ্ছা দাদা, আপনি রেশমি বলে কাউকে চেনেন? লোকটার মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে ঋষির দিকে তাকিয়ে বলল, গ্রামের লোক বলা বলি করে যে বহু বছর আগে অর্ক বলে একটা লম্পট ছেলে একটা মেয়েকে নিয়ে এখানে ফুর্তি করতে এসেছিল। একদিন বিচে বিয়ারের নেশায় বুঁদ হয়ে গিয়ে তার বান্ধবীকে ধর্ষণ করে এই অর্ক। এই বান্ধবী আর ফেরেনি। সাঁতার জানত না বলে সমুদ্রে ইচ্ছে করে ডুবে মরেছে। তারই নাম ছিল রেশমি। গ্রামের লোক এটাও বলে যে প্রত্যেক পূর্ণিমার রাতে এই রেশমির আত্মা ঘুরে বেড়ায় ওই সমুদ্রে। অনেক অবিবাহিত পুরুষের ঘাড় মোটকে নাকি মেরে ফেলেছে এই আত্মা। লম্পট পুরুষদের ওপর রেশমির খুব রাগ। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।